প্রথম স্লাইড, তাপীয় সমতা। আমরা পড়তেছি তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা ভাইয়া জিনিসটাকে নাম ভেঙে বুঝতে পারছো, তাপের গতি। এখন আমরা জানি যে তাপ এক বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চারিত হয়, এটাকে বলি তাপের গতি। আর এই তাপের গতি নিয়ে আমরা পড়াশোনা করবো, নাম দিছে তার তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যার আমাদের প্রথম টপিকটা হচ্ছে ভাইয়া তাপীয় সমতা। তো তাপীয় সমতা মানে কি? তাপীয় সমতার আরেকটা বাংলা নাম হচ্ছে ভাইয়া তাপীয় সাম্যাবস্থা। এখন তাপীয় সমতা, এখানে কিছু একটা লেখা আছে, আমরা ওটা পরে যাবো। আগে আমাকে বলো, মনে করো এই হচ্ছে আমাদের একটা বস্তু, ঠিক আছে? এই বস্তুটা আমরা বললাম এ নামক বস্তু, এই বস্তুটা আমরা বললাম বি নামক বস্তু। এখন এই দুইটা বস্তুর ভিতরে আমি কি করলাম? তাপীয় সংযোগ ঘটায় দিলাম। ভাই তাপীয় সংযোগ কি জিনিস? এই জিনিসটা হচ্ছে তাপীয় সংযোগ। মানে এদের মধ্য দিয়ে তাপ আদান প্রদান হওয়ার আমি একটা সুযোগ করে দিলাম। এটাকে বলে তাপীয় সংযোগ বা তাপীয় স্পর্শ। তাপীয় সংযোগ অবলিক স্পর্শ, ঠিক আছে? সো তাপীয় সংযোগ বা স্পর্শ কি জিনিস? এক বস্তু থেকে অন্য বস্তুতে আমি তাপ আদান প্রদানের সুযোগ করে দিচ্ছি। সো যদি আমি এই সুযোগটা ভাইয়া করে দিই, কি হবে? কিছু একটা হবে, তাপের আদান প্রদান হবে। কিন্তু কোন দিক থেকে কোন দিকে তাপের আদান প্রদান হবে? এ থেকে বি তে তাপের আদান প্রদান হবে, নাকি বি থেকে এতে তাপের আদান প্রদান হবে? এটাই আমাদের ফ্যাক্ট। আমরা বলে দিলাম যে একদম শুরুতে এ বস্তু টেম্পারেচার মনে করো ছিল 30°C, বি বস্তু টেম্পারেচার ছিল 20°C। এখন আমাকে বলো তো তাপের আদান প্রদানটা কোন দিক থেকে কোন দিকে হবে? সবসময় মনে রাখবা, দুইটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ঘটবে তখনই যখন তাদের মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকবে। আর তাপের আদান প্রদান বা তাপের প্রবাহটা ঘটে ভাইয়া উচ্চ তাপমাত্রার বস্তু থেকে বা গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে। তুমি বলতে পারো ভাইয়া কিভাবে বুঝলেন? এই যে আজকে যদি রোজা না থাকতো, সকালবেলা আমরা কি খাইতাম? গরম চা খাইতাম। এই গরম চাটা যদি রুমের মধ্যে রেখে দাও, কি হয়ে যাবে? একটা সময় ঠান্ডা হয়ে যাবে। তাহলে এখানে ঘটনা কি হইলো? গরম চা থেকে কিছু পরিমাণ তাপ পরিবেশে বর্জিত হয়ে গেছে বা পরিবেশে প্রবাহিত হয়েছে। তার মানে গরম চা বা গরম বস্তু থেকে পরিবেশ মানে ঠান্ডা বস্তুতে তাপের প্রবাহ হয়েছে, ঠিক আছে? তো একটা সময় কিন্তু এই চাটা দেখবা পরিবেশের তাপমাত্রা সমান হয়ে যায় বা ঠান্ডা হয়ে যায়। ব্যাপারটা মাথায় রেখো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি, প্রথম কথা বা প্রথম ইনফরমেশন ভাইয়ার একটু নোট করো, সেটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য থাকলেই দুটি বস্তুর মধ্যে তাপের প্রবাহ ঘটবে। তাপমাত্রার পার্থক্য থাকলেই, একটু লিখো, তাপমাত্রার পার্থক্য থাকলেই দুইটি বস্তুর মধ্যে তাপের প্রবাহ ঘটবে। দুইটি বস্তুর মধ্যে তাপের প্রবাহ হবে, এটা হচ্ছে এক নাম্বার কথা। এখন কথা হলো ভাইয়া কোন দিক থেকে কোন দিকে তাপের প্রবাহ হবে? উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে। সো এটাও একটু মাথায় রাখো। উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপের কি হয়? প্রবাহ হয়। তাপের তাইলে বলি এখানে কোন দিক থেকে কোন দিকে তাপের প্রবাহ হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বস্তুর টেম্পারেচার কিন্তু বি বস্তুর চাইতে প্রাথমিক অবস্থায় কি আছে? বেশি আছে। তাহলে তাপের প্রবাহ কোন দিক হবে? এ থেকে বিতে। তাহলে এই যে আমরা কিন্তু তাপের প্রবাহটাই যে ডিরেকশন দিয়ে দেখাচ্ছি, তাপের প্রবাহ হবে ভাই আমাদের এ থেকে বিতে। একটু লিখি, তাপের প্রবাহ, তাপের প্রবাহ এ থেকে বিতে। এখন কথা হলো ভাইয়া সারা জীবন কি তাপের প্রবাহ চলতেই থাকবে? জীবনও না। গরম চাটা যেমন একসময় ঠান্ডা হয়ে পরিবেশের তাপমাত্রা অর্জন করে বা সাম্যাবস্থায় পৌঁছায় যায়, ঠিক একইভাবে এই দুইটা বস্তুর মধ্যে যখন তাপের প্রবাহ হচ্ছে, খেয়াল করে দেখো, তাপের প্রবাহ হইতে 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 এই যে এ বস্তুটা কিন্তু তাপ দিচ্ছে, কাজে এ বস্তুটা তাপ হারাচ্ছে। তাপ যেহেতু সে হারাচ্ছে, টেম্পারেচারটা ভাই কমতেছে। আর বি বস্তুটা 20°C টেম্পারেচারে ছিল, ও কি করতেছে? তাপটাকে গ্রহণ করতেছে, ওর কাছে নিতেছে। কাজে ও তাপটাকে গ্রহণ করে তাপমাত্রাটা বাড়াবে। কাজে বি বস্তুটার তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তাহলে দেখো, ওর টেম্পারেচার 30 থেকে কমতেছে, ওর টেম্পারেচার 20 থেকে বাড়তেছে। একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে, কিছু সময় পর গিয়ে দেখা যাবে এই দুইটা বস্তুর টেম্পারেচার সমান হয়ে গেছে। অর্থাৎ 30 থেকে এ বস্তুর টেম্পারেচার মনে করো হয়ে গেছে, সাপোজ এইটার টেম্পারেচার হয়ে গেছে 25, আর এইটার টেম্পারেচার মনে করো এটাও হয়ে গেছে 25। তাহলে কি হইলো? দুইটা বস্তুর মধ্যে টেম্পারেচার কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। টেম্পারেচার যদি সমান হয়, বলতো তাপমাত্রা পার্থক্য কি আর আছে? নাই। যদি তাপমাত্রা পার্থক্য এদের মধ্যে না থাকে, তাপের প্রবাহ আর হবে না। তাহলে প্রথম কথা ভাইয়া, এই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে না? তাপের প্রবাহ হবে না। সো তাপের প্রবাহ হবে না। ভাইয়া কেন হবে না? কারণ এই ক্ষেত্রে আমাদের দুইটা বস্তুর তাপমাত্রা সমান হয়ে গেছে। দ্যাট ইজ টি এ আর টি বি কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। সো কি লিখবো? উভয় বস্তুর তাপমাত্রা এখানে সমান হয়ে গেছে। উভয় বস্তুর তাপমাত্রা এখানে কি হয়ে গেছে বলতো? সমান হয়ে গেছে। এই যে ঘটনাটা, যে এখন দুইটা বস্তু তাপমাত্রা সমান না, তাপের প্রবাহ ঘটতেছে না, যেহেতু তাপমাত্রা পার্থক্য নাই, এই অবস্থা, এই অবস্থাটাকে বলা হয় ভাইয়া তাপীয় সমতা। এই অবস্থাটাকে আমরা বলি তাপীয় সমতা। অর্থাৎ দুইটা বস্তুর তাপমাত্রা যখন সমান হয়ে যায় বা তাদের মধ্যে তাপের আদান প্রদান না ঘটে, তাকে আমরা তাপীয় সমতা বলি। একে আবার তাপীয় সাম্যাবস্থাও বলা হয়। তাপীয় সাম্যাবস্থাও বলা হয়, ঠিক আছে?
তাহলে এই দেখো ডেফিনেশনটা আমাদের জ্ঞানমূলক কোয়েশ্চেনের জন্য বা 1 মার্কের কোয়েশ্চেনের জন্য পরীক্ষা আসে। যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে থাকা বস্তুগুলোর ভিতরে তাপের আদান প্রদান ঘটে না তাকেই তাপীয় সমতা বলে। সো তুমি বলতে পারো তাপের প্রবাহ হবে না, আর উভয় বস্তুর তাপমাত্রা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, এই কারণেই তাপের প্রবাহ হয় না। ঠিক আছে, তো এখন তোমার মনে কোয়েশ্চেন রাখতে পারে যে ভাই আপনি যে বললেন টেম্পারেচার সমান হয়ে যায়, টেম্পারেচার জিনিসটা কি? টেম্পারেচার অ্যাকচুয়ালি সবাই কম বেশি জানো বা বুঝো যে টেম্পারেচার জিনিসটা আসলে কি জিনিস, বাট এটা আমরা আলাদা স্লাইডে রাখছি এই কারণে, কারণ এটা পরীক্ষায় আসে, পরীক্ষায় এক্সামে আমাদের জ্ঞানমূলক যে কোয়েশ্চেন গুলো আছে, জ্ঞানমূলক কোয়েশ্চেনে প্রায় সময় জানতে চায় তাপমাত্রা বলতে কি বুঝো। তাহলে এখন এটা মনে রাখার একটা টেকনিক বলে দিই। এখানে একটা ডেফিনেশন লেখা আছে, সেটা হচ্ছে কোন বস্তু কতটুকু গরম নাকি ঠান্ডা এটা বোঝার জন্য আমরা যেই জিনিসটা যেই পরিমাপটা ইউজ করি সেটা হচ্ছে তাপমাত্রা। এটা খুবই দুর্বল সংজ্ঞা। আমি একটা আরো সহজ সংজ্ঞা বলি, বাট স্ট্রং সংজ্ঞা। স্ট্রং সংজ্ঞা হচ্ছে, দেখো এই যে এই হচ্ছে আমাদের দুইটা বস্তু, এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এদের মধ্যে তাপের আদান প্রদান হইতে পারে। ঠিক আছে, এখন কথা হইলো তাপের আদান প্রদানটা কোন দিকে হবে, এ থেকে বি এর দিকে হবে নাকি বি থেকে এর দিকে হবে, তুমি কেমনে বুঝবা? তাপের আদান প্রদানটা এ থেকে বি তে হবে নাকি বি থেকে এ তে হবে, তুমি কেমনে বুঝবা? তোমাকে কিন্তু দুইটার একটা বিশেষ জিনিস জানা থাকতে হবে। যে বিশেষ জিনিসটা জানা থাকলে তুমি বলতে পারবা কোন দিক থেকে কোন দিকে তাপের প্রবাহ হবে, সেই বিশেষ জিনিসটাই হচ্ছে তাপমাত্রা। অর্থাৎ তোমাকে যদি আমি বলতাম যে ভাইয়া টি এ ইজ গ্রেটার দেন টিবি, তাহলে তুমি বলতা যে ভাইয়া তাহলে হিট ফ্লো হবে বা তাপের প্রবাহ হবে কোন দিক থেকে কোন দিকে, তুমি তখন বলে দিতা যে তাপের প্রবাহ তাইলে হবে ভাইয়া গরম বস্তু থেকে ঠান্ডার দিকে, মানে এ থেকে বি এর দিকে। আর যদি তোমাকে আমি বলতাম টি এ লেস দেন টিবি, তাহলে তো তখন তুমি বলে দিতে পারতা যে ভাইয়া তাপের প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে। তখন তুমি বলতে পারতা ভাইয়া তাপের প্রবাহ হবে কত, বি থেকে এ এর দিকে, অর্থাৎ গরম বস্তু তখন বি, এ হচ্ছে ঠান্ডা, বি থেকে এ এর দিকে তাপের প্রবাহ হবে, তুমি বলতে পারতা। ঠিক আছে, কাজেই আমরা ডেফিনেশনটা এইভাবেও দিতে পারি যে যেই রাশি জানা থাকলে কোন বস্তুদ্বয়ের মধ্যে তাপের প্রবাহর দিক সম্পর্কে ধারণা পাওয়া যায় তাকেই তাপমাত্রা বলে। কি বলে ভাইয়া? যেই রাশি জানা থাকলে দুইটা বস্তুর মধ্যে তাপের প্রবাহের ডিরেকশন, তাপের প্রবাহের দিক জানা থাকে তাকেই কি বলা হয়, তাপমাত্রা বলা হয়। তাহলে এটা আমরা একটু লিখে ফেলি, এটা আমরা একটু এখানে লিখে ফেলি। যেই রাশি মাধ্যমে দুইটি বস্তুর মধ্যে তাপের প্রবাহের দিক, লিখে ফেলো লিখে ফেলো, দিক নির্ণয় করা যায়, নির্ণয় করা যায়, নির্ণয় করা যায় তাকে তাপমাত্রা বলে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি তাপমাত্রার আরেকটা ডেফিনেশন আমরা জানতে পারি। এখন তাপীয় সমতা পড়ছি, তাপমাত্রা পড়ছি, এখন থেকে আমাদের শুরু হবে নতুন পড়া, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা খুব মজার একটা সূত্র। এই সূত্রের উপর বেস করি আমরা আস্তে আস্তে দেখবো যে কিভাবে আমরা তাপমাত্রা মাপি, অথবা তাপমাত্রা মাপার জন্য কিভাবে আমরা থার্মোমিটার ব্যবহার করি। সো বেসিক্যালি আজকের ক্লাসে অনেকটা সময় জুড়ে আমরা থার্মোমিটার নিয়ে ডিসকাস করবো। থার্মোমিটারটা কিন্তু তৈরি করা হয়েছে এই সূত্রের উপর বেস করে, আমরা আস্তে আস্তে যাবো, কোনো প্যারা নাই। তো দেখো এইখানে আগে ডেফিনেশন বা বিবৃতি কি দিচ্ছে ওটা পরে আসি। আগে দেখো এখানে এ বি সি তিনটা বস্তু আছে, এর মধ্যে এ আর বি বস্তুর মাঝখানে দেখো একটা এরকম কালো কালারের অংশ বা একটা ব্যারিকেড বা একটা বাধা দেওয়া আছে। এই বাধাটা হচ্ছে এক ধরনের পদার্থ যেটাকে আমরা বলি ইংলিশে হিট ইনসুলেটর, বাংলা এটাকে বলা হয় ভাইয়া তাপ কুপরিবাহী পদার্থ বা তাপ অন্তরক। ঠিক আছে, তো এটাকে তুমি বলতে পারো ভাইয়া তাপ কুপরিবাহী অবলিক তাপ অন্তরক, অবলিক তাপ অন্তরক। ঠিক আছে, এই তাপ অন্তরক বা হিট ইনসুলেটর বা তাপ কুপরিবাহীর কাজ কি? এ তাপের আদান প্রদান ঘটাইতে দেয় না, তাপের প্রবাহ ঘটাইতে দেয় না। তাইলে দেখো ভাইয়া এ আর বি এর মাঝে এই হিট ইনসুলেটরটা আছে, তার মানে কি হিট এ থেকে বি তে অথবা বি থেকে এ তে ফ্লো হওয়ার কোনো সুযোগ নাই, তাপের প্রবাহ এ থেকে বি তে অথবা বি থেকে এ তে আসার কোনো সুযোগ নাই, মাঝখানেই তাপ কুপরিবাহী আছে, এরা তাপের প্রবাহ হইতে দেয় না। তাহলে এইখানে তাপ অন্তরকের কাজটা কি হবে ভাইয়া? কাজটা হবে এ থেকে বি তে এ এবং এ ও বি এর মাঝে তাপের প্রবাহ ঘটাতে দিবে না, এ এবং বি এর মাঝে তাপের প্রবাহ ঘটতে দেয় না, এটাই হচ্ছে এর কাজ। এখন দেখো ভাইয়া আমাদের বাকি যে দুইটা জোড়া আছে যেমন এ আর সি, এদের মধ্যে কিন্তু এরকম কোনো হিট ইনসুলেটর বা তাপ পরিবাহী নাই। সো এ এবং সি আমরা বলতে পারি যে এরা একজন আরেকজনের সাথে তাপের আদান প্রদান ঘটাইতে পারে। এটাকে আমরা বলি এরা একজন আরেকজনের তাপীয় সংস্পর্শে আছে, এরা একজন আরেকজনের তাপীয় সংস্পর্শে আছে, এরা একজন আরেকজনের সাথে তাপের আদান প্রদান ঘটাইতে পারে। একইভাবে বি এবং সি এরাও একজন আরেকজনের সাথে তাপীয় আদান প্রদান ঘটাইতে পারে, কারণ দেখো এদের মাঝে কোনো তাপ কুপরিবাহী পদার্থ নাই। সো এরা একজন আরেকজনের সাথে তাপের আদান প্রদান ঘটাইতে পারে। সো এরা অ্যাকচুয়ালি কিভাবে আছে বলতো? এরা অ্যাকচুয়ালি আমরা বলতে পারি তাপের
পরে তাপীয় সংস্পর্শে আছে, বি এবং সি একজন আরেকজনের সাথে তাপীয় সংস্পর্শে আছে বা তাপীয় সংযোগে আছে, এরা একজন আরেকজনের সাথে তাপের আদান প্রদান ঘটাইতে পারবে। তাহলে চলো আমরা এই জিনিসটা একটু ছোট করে এখানে লিখে ফেলি যে প্রথমে হচ্ছে আমাদের এ এবং সি এর কথা। এ এবং সি তাপীয় সংস্পর্শে আছে, তাপীয় লিখে ফেলো, আমার সাথে সাথে লিখবা সবাই, তাপীয় সংস্পর্শে আছে। এখন আমারে বলো তাপীয় সংস্পর্শে যদি এ আর সি থাকে, এরা কি ঘটাবে? তাপের আদান প্রদান ঘটাবে। এখন আমারে বলো সারা জীবন কি তাপের আদান প্রদান ঘটাইতে পারবে? না। তাপের আদান প্রদান ঘটতে 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 একটা সময় দুইটা বস্তুরই কি হয়ে যাবে? তাপমাত্রা সমান হয়ে যাবে। যখনই তাপমাত্রা সমান হয়ে যাবে তারা আর নিজেদের মধ্যে তাপের আদান প্রদান ঘটাইতে পারবে না, তখন তারা কিসে পৌঁছায় যাবে? তাপীয় সমতায় পৌঁছায় যাবে। সো এই যে দুইজন দুইজনের সাথে তাপের আদান প্রদান বা তাপের প্রবাহ ঘটাচ্ছে, একটা সময় গিয়ে কি হবে? এ এবং সি তাপীয় সমতায় পৌঁছায় যাবে। সো এ এবং সি তাপীয় সমতায় পৌঁছাবে, তাপীয় সমতায় পৌঁছাবে। এখন বলতো এ এবং সি যদি তাপীয় সমতায় পৌঁছায় তাইলে তাদের দুইজনের তাপমাত্রা কি হবে? সমান হয়ে যাবে। সো আমরা বলতে পারি টি এ সমান সমান টি সি। যখন এরা তাপীয় সাম্যাবস্থায় পৌঁছায় যাবে কিছু সময় পর তাপের আদান প্রদান ঘটানোর ফলে, তখন এই দুজনের টেম্পারেচার সমান হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো তাহলে এ এবং সি এর কাহিনী শেষ। এবার আসো বি এবং সি। এই বি এবং সি এরাও কি নিজেদের ভিতরে তাপের আদান প্রদান ঘটাইতে পারে? রাইট। তাইলে বি এবং সি নিজেরা তাপীয় সংস্পর্শে আছে, তাপের আদান প্রদান ঘটাচ্ছে। তাপের আদান প্রদান ঘটাইতে 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 এক সময় কি হবে? এক সময় কিন্তু এরা তাপীয় সমতায় পৌঁছায় যাবে। এক সময় এরা তাপের আদান প্রদান ঘটাইতে পারবে না, কারণ এক সময় এই দুজনের টেম্পারেচার কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। আমরা একটু আগে দেখে আসছি প্রাথমিক অবস্থায় এরা তাপের আদান প্রদান ঘটায়, পরবর্তীতে কিন্তু ঘটাইতে ঘটাইতে একজনের তাপমাত্রা বাড়ে, আরেকজনের কমে, বাড়া কমার মাধ্যমে দুইজনের টেম্পারেচার কি হয়ে যায়? সমান হয়ে যায়। সমান হইলে পরে তাকে আমরা বলি তাপীয় সমতা বা থার্মাল ইকুইলিব্রিয়াম, যখন কিন্তু তাপের আদান প্রদান আর ঘটতে পারে না। তাহলে আমরা বলতে পারি বি এবং সি, বি এবং সি এরাও কিসে ছিল? পরস্পর তাপীয় সংস্পর্শে ছিল, পরস্পর তাপীয় সংস্পর্শে ছিল। তাপীয় সংস্পর্শে থাকার কারণে এরা তাপের আদান প্রদান ঘটাবে এবং পরবর্তীতে এরা কি করবে? পরবর্তীতে এরা তাপীয় সমতায় পৌঁছায় যাবে। পরবর্তীতে এরা তাপীয় সমতায় পৌঁছাবে। পরবর্তীতে এরা তাপীয় সমতায় পৌঁছাবে। তাপীয় সমতায় যদি পৌঁছায় যায় ভাই, এদের টেম্পারেচার কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। অর্থাৎ একটা সময় এই বি বস্তুর তাপমাত্রা সি বস্তুর তাপমাত্রা সমান হয়ে যাবে। তাহলে বলতো এখান থেকে আমরা বলতে পারি যে একটা সময় টিবি মানে বি বস্তুর তাপমাত্রা আর টিসি মানে সি বস্তুর তাপমাত্রা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। এখন আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হলো এ আর সি নিজেদের মধ্যে খেলাধুলার মাধ্যমে কি করলো? দুজনের টেম্পারেচার সমান করে দিল, টি এ সমান টিসি। বি আর সি দুজনের মধ্যে তাপের আদান প্রদানের মাধ্যমে কি করলো? দুজনের টেম্পারেচার সমান করে দিল, মানে টিবি সমান টিসি। এখন তোমাদেরকে আমি একটা অঙ্ক করাবো, বিখ্যাত অঙ্ক, খুবই ছোট একটা অঙ্ক। অঙ্কটা হচ্ছে বলতো এ সমান সমান যদি সি হয় আর বি সমান সমান যদি সি হয়, তাইলে বলতো আমার কি লিখতে কোনো আপত্তি আছে যে এ সমান সমান বি? অর্থাৎ এ আর বি দুইটাই হচ্ছে সি এর সমান, তাইলে আমারে বলো আমি কি লিখতে পারি না এ সমান বি? লিখতেই পারি। তাহলে একইভাবে এইখানে দেখো একটা মজার ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে টি এ সমান টিসি, এ আর সি বস্তুর তাপমাত্রা সমান হয়েছে, আবার সাম্যাবস্থায় বা তাপীয় সমতায় বি আর সি বস্তুর টেম্পারেচারও সমান হয়ে গেছে, টিবি সমান টিসি। তাহলে দেখো তো ভাইয়া, টি এ সমান টিসি আবার টিবি সমান যদি টিসি হয়, তুমি আমাকে বলো তো ভাইয়া, আমি যদি লিখি টি এ সমান টিবি, কারো কোনো আপত্তি আছে? টি এ টিবি দুইটাই কার সমান? সি এর টেম্পারেচারের সমান। আমি লিখতেই পারি টি এ সমান টিবি। এখন আমারে বলো, যদি আমি টি এ সমান টিবি লিখতে পারি, এটার বাংলা ব্যাখ্যা কি? বাংলাটা হচ্ছে টি এ সমান তখনই টিবি হবে যখন এ এবং বি তাপীয় সমতায় পৌঁছে যাবে। সো এ এবং বি পরস্পর এখন কিসে আছে বলো তো? তাপীয় সমতায় আছে। পরস্পর কিসে আছে বলো? তাপীয় সমতায় আছে। তাইলে দেখো ঘটনা কি ঘটলো? ঘটনা যেটা ঘটছে, এ এবং সি তাপের আদান প্রদান ঘটায় তাপীয় সমতা অর্জন করছে, বি বস্তুটাও সি বস্তুর সাথে তাপের আদান প্রদান ঘটায় তাপীয় সমতা অর্জন করছে। আবার বলি, এ বস্তুটা সি এর সাথে তাপের আদান প্রদান ঘটায় তাপীয় সমতা অর্জন করছে, টি এ সমান টিসি হয়েছে। বি বস্তুটাও সি বস্তুর সাথে তাপের আদান প্রদান ঘটায় তাপীয় সমতা অর্জন করছে, দ্যাট ইজ টিবি সমান টিসি হয়েছে। এবং ফলশ্রুতিতে বা ছলে বলে কৌশলে এ বস্তু আর বি বস্তু এই দুইজনের টেম্পারেচারে সি এর সমান হয়ে গেছে, দ্যাট ইজ টি এ সমান টিবি হয়ে গেছে। দেখো আল্লাহর কি লীলা খেলা, দুইজনের মধ্যে আমি ব্যারিকেড দিছিলাম যেন তাপের আদান প্রদান হইতে না পারে, তাপের আদান প্রদান হয় নাই, কিন্তু ঠিকই এরা দুইজন তাপীয় সমতায় পৌঁছায় গেছে, দুইজনই তাপীয় সমতায় পৌঁছায় গেছে, দুইজনেরই টেম্পারেচার সমান হয়ে গেছে, এ আর বি বস্তু দুইজনেরই টেম্পারেচার সমান হয়ে গেছে। এটারই আমরা বলি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। বিবৃতিটা দেখো কি বলছে, দেখো দুটা বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সমতায় থাকলে, দুইটা বস্তু কি কি ভাইয়া? দুইটা বস্তু হচ্ছে ভাইয়া আমাদের এ এবং বি। এই দুইটা বস্তু বলতে এখানে বোঝানো হচ্ছে এ এবং বি, এ আর হচ্ছে বি। আর এই দুইটা বস্তু আমাদের কার সাথে তাপীয় সমতায় পৌঁছাইছে? সি বস্তুর সাথে। সো তৃতীয় বস্তু বলতে এখানে সি বস্তুটাকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো দুইটা বস্তু এ এবং বি, তৃতীয় বস্তু মানে সি বস্তুর সাথে তাপীয় সমতা অর্জন করে। আমরা দেখাইছি যে এ বস্তু সি বস্তুর সাথে তাপীয় সমতা অর্জন করছে একবার, বি বস্তু সি বস্তুর সাথে তাপীয় সমতা অর্জন করছে একবার। তাহলে দেখো দুইটা বস্তু এবং বি, তৃতীয় বস্তু সি বস্তুর সাথে তাপীয় সমতায়
অর্জন করলে বা তাপীয় সমতায় থাকলে প্রথমোক্ত বস্তু দুটি মানে কোনটা, এই যে এ আর বি বস্তু, প্রথমোক্ত বস্তু দুটি মানে এ ও বি বস্তু দুটিও পরস্পরের সাথে তাপীয় সমতায় থাকবে। এবং এটা আমরা প্রুফ করে দেখছি যে আসলে যদি এই ঘটনা ঘটে তাহলে এ আর বি বস্তু দুইটারই টেম্পারেচার কি হয়, সমান হয়, অর্থাৎ এরা তাপীয় সমতায় আছে। ঠিক আছে, আমরা কি দেখলাম, এ এবং বি সি এর সাথে তাপীয় সমতায় আছে, যদি থাকে তাহলে এ এবং বি নিজেদের মধ্যে তাপীয় সমতা অর্জন করে ফেলে। ঠিক আছে, এ এবং বি নিজেদের মধ্যে তাপীয় সমতা অর্জন করে ফেলে। এই হচ্ছে গিয়ে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের বিবৃতি। এখন এই বিবৃতিটা কেমন জানি লাগতেছে যে ভাই এটা পরে লাভ কি, এ ওর সাথে তাপীয় সমতা, এ ওর সাথে তাপীয় সমতা, লাভ কি? লাভ আছে। এই বিবৃতির উপর ভিত্তি করেই আমরা থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপি, এই বিবৃতির উপর ভিত্তি করেই আমরা থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপি। কিভাবে মাপি আসছি একটু পরে, তার আগে তোমাদের জন্য একটা সহজ কোশ্চেন, এত বেশি সহজ যেটা কুইজ আমি রাখতেছি না, এত বেশি এটা সহজ। এক পদার্থ থেকে অন্য পদার্থে তাপের প্রবাহ নির্ভর করে কোনটার উপর, পদার্থের পরিমাণের উপর কাটা, তাপের পার্থক্যের উপর কাটা, পদার্থের উপাদানের উপর কাটা। সবসময় মনে রাখবা তাপমাত্রার পার্থক্যের উপর আমাদের কি ডিপেন্ড করে, তাপের প্রবাহ ডিপেন্ড করে। তাপমাত্রা ব্যবধানের উপর বা তাপমাত্রা পার্থক্যের উপর আমাদের তাপের প্রবাহ ডিপেন্ড করে। কেউ কেউ ভুল করে হচ্ছে তাপের পার্থক্য বলে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি মাথায় রাখবা যে তাপ এটাকে কখনো মাপা যায় না, তাপকে মাপা যায় না। তোমরা কেউ যদি আদর্শ গ্যাস পড়ে থাকো, অন্তস্থ শক্তি বা গ্যাসের গতিশক্তিকে মাপা যায়, কিন্তু তাপকে মাপা যায় না, তাপের প্রবাহকে মাপা যায়। কোন একটা বস্তুর ভিতরে কত তাপ আছে, ভিতরে কত এনট্রপি আছে, এগুলো মাপা যায় না। এক বস্তু থেকে অন্য বস্তুতে কত তাপ যাবে সেটাকে মাপা যায়, মাথায় রেখো। ঠিক আছে, এখন দেখো যেটা ওয়াদা করছিলাম যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রকে কাজে লাগিয়ে আমরা থার্মোমিটারের মাধ্যমে তাপমাত্রা মাপি, এটার আনসার আমি দিব। এই দেখো, এটা কিন্তু অনুধাবনেও আসছে আমাদের কুমিল্লা বোর্ড বা দিনাজপুর বোর্ডে 21 সালে। তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রকে কাজে লাগে একটা স্পেশাল যন্ত্র তৈরি করা হয়, সেই যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। এমসিকিউতে আসে, এটা আগে লিখে নাও। সেই যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। পরীক্ষায় প্রায় কোশ্চেন করে থার্মোমিটার তাপগতিবিদ্যার কোন সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা, আনসার দিতে হবে কিন্তু শূন্যতম সূত্র। সেই থার্মোমিটারের মাধ্যমে আমরা কি মাপি, তাপমাত্রা মাপি বা তাপমাত্রা ধারণা পাই। এখন কিভাবে পাই, কিভাবে থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপার সময় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা কাজ করতেছে, এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। তোমরা আমাকে বলো তো, তোমরা যখন বাসায় জ্বর মাপো, জ্বর হইলে জ্বর মাপো না, জ্বর মাপার সময় কি একটা পারদ থার্মোমিটার ইউজ করো, সেই থার্মোমিটারে পারদের লেভেল কতটুকু উঠছে সেটা দেখে দেখে তুমি বলো আচ্ছা আমার শরীরের টেম্পারেচার এত। কখনো কি মাথায় আসছে তুমি আসলে দেখতেছো কাকে, দেখতেছো কি পারদের লেভেলটাকে না পারদটা কতটুকু উপরে উঠছে সেটাকে দেখতেছো না? তাইলে পারদের লেভেলটা কেন উপরে উঠে? কারণ পারদের আয়তন বাড়ে বা পারদের স্তম্ভের দৈর্ঘ্যটা বাড়ে বা পারদের লেভেলটা বাড়ে। কেন বাড়ে? কারণ পারদের তাপমাত্রা বাড়লে পারদের লেভেল বাড়ে। এখন তুমি দেখতেছো কাকে, পারদের লেভেলকে। তাইলে বলো তো তুমি অ্যাকচুয়ালি কার তাপমাত্রা মাপতেছো? তুমি কি আমার শরীরের তাপমাত্রা মাপতেছো? না, কিন্তু তুমি দেখতেছো পারদের লেভেলকে, তুমি কিন্তু মাপতেছো পারদের তাপমাত্রা, তুমি কিন্তু মাপতেছো পারদের তাপমাত্রা। পারদের তাপমাত্রা বাড়ার কারণে ওর লেভেলটা বাড়ে, আর সেই বাড়া লেভেলটাই তুমি দেখতেছো। তার মানে কি তুমি এতকাল কি মাপে আসছো জ্বর মাপার নামে? আমার শরীরের তাপমাত্রা বা রোগীর শরীরের তাপমাত্রা মাপার নামে আমরা আসলে কি মাপি? পারদের তাপমাত্রা মাপি। এখন কথা হলো ভাই তাহলে পুরো জিনিসটাকে ধোঁকাবাজি না, পারদের তাপমাত্রাটা মাপলেও ওটাই আসলে আমাদের শরীরের তাপমাত্রা হয়ে যায়। কিভাবে হয়ে যায় সেটাই দেখাবো, কিভাবে হয়ে যায় সেটাই দেখাবো। হ্যাঁ, কিভাবে হয়ে যায় সেটাই দেখাবো। শোনো, আমি তো মানুষ আঁকবো না। মনে করো আমি থার্মোমিটার দিয়ে আমাদের একটা পানির তাপমাত্রা মাপবো। সো এই মনে করো আমাদের সেই থার্মোমিটার। সো এই হচ্ছে থার্মোমিটার, এইভাবে একটু দেখাই দিলাম। এই থার্মোমিটারটা আমি একটা পানির পাত্রে ডুবাইছি, এই হচ্ছে আমাদের সেই পানির পাত্র। ঠিক আছে, পানির পাত্র। ছবিগুলো তোমরা যথাসম্ভব আঁকা ট্রাই করো, কারণ ছবির মাধ্যমে আমরা অনেক জিনিস মনে রাখতে পারি। ঠিক আছে, যেই জিনিসটা হয়তো তোমার লিখে তোমাকে 10 লাইন লিখতে হইতো, সেটা তুমি ছবির মাধ্যমে কিন্তু অনেক কিছু মনে রাখতে পারো। তাহলে এই হচ্ছে গিয়ে থার্মোমিটার, বাট এই থার্মোমিটারটার নাম আমি দিলাম পারদ থার্মোমিটার। মানে তোমরা তো বুঝোই পারদ থার্মোমিটার কি জিনিস। সো পারদ থার্মোমিটারের ভিতরে কি থাকে ভাই, পারদের লেভেল থাকে। সো এই যে পারদের লেভেলটাকে আমি কমলা কালারে কালি দিয়ে দেখাচ্ছি। এই যে পারদের লেভেলটা আমি একটু দেখাই। এই হচ্ছে গিয়ে পারদ, কমলা কালারে কালি দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, সো আমি যদি একটু মার্কিং করি ভাইয়া, এই হচ্ছে আমার পারদ। পারদটা কই আছে? থার্মোমিটারের ভিতরে আছে। থার্মোমিটারের বাইরের যে আবরণ সেটা কিসের আবরণ হয় বলতো? গ্লাসের আবরণ হয় না? তাহলে এই হচ্ছে আমার গ্লাস। পারদের ইংলিশ কি বলতো? মার্কারি। এটাকে কেমিস্ট্রিতে দেখবে Hg লেখে, Hg। এটা হচ্ছে রাসায়নিক সংকেত আর কি। হ্যাঁ, আর এইখানে কি আছে বলতো? ওয়াটার বা পানি। এখন তুমি মাপতে চাচ্ছ কার তাপমাত্রা? পানির তাপমাত্রা। এই কারণে থার্মোমিটারটাকে পানিতে ডুবাইছো, কিন্তু তুমি অ্যাকচুয়ালি মাপতেছো বা এই পারদটার মাধ্যমে বা পারদের লেভেলটাকে পর্যবেক্ষণ করে তুমি অ্যাকচুয়ালি কার তাপমাত্রা মাপতেছো। তুমি কিন্তু ডিরেক্টলি যে তাপমাত্রাটা দেখতেছো সেটা কিন্তু পারদের তাপমাত্রা, কারণ তুমি পারদের লেভেলটা দেখতেছো। কাজেই পারদের লেভেলটা থেকে তুমি যেটা দেখতেছো ভাইয়া, আনফরচুনেটলি সেটা হচ্ছে পারদের তাপমাত্রা। এটাকে আমি লিখলাম THG। এইচজি হচ্ছে মার্কারি। হ্যাঁ, আর THG মানে হচ্ছে মার্কারির তাপমাত্রা,
বা পারদের তাপমাত্রা, কথা হইলো আমি মাপতে চাইছিলাম পানির তাপমাত্রা। কাহিনীটা কি হইলো খেয়াল করো ভাইয়া, এইখানে আমাদের পারদের সাথে গ্লাসের কিন্তু একটা তাপীয় সংস্পর্শ থাকে। কি থাকে? এই যে পারদটা দেখতে পাচ্ছ না, এটার সাথে গ্লাসটার তাপীয় সংস্পর্শ থাকে। তাহলে আমরা প্রথমেই বলি, এইখানে আমাদের যে পারদ আছে, পারদ ও গ্লাস, এই দুজনের মধ্যে কি থাকে ভাইয়া? তাপীয় সংস্পর্শ থাকে। তাহলে তাপীয় সংস্পর্শ থাকার কারণে এরা কি করবে বলতো? এরা তাপের আদান প্রদান ঘটাবে। তাপের আদান প্রদান ঘটানোর ফলে এরা কিসে পৌঁছায় যাবে? একটা সময় এরা তাপীয় সমতায় পৌঁছায় যাবে। তাপীয় সমতায় যদি পৌঁছায়, এদের কি হবে বলতো? দুজনের তাপমাত্রা সমান হয়ে যাবে। সো একটা সময় মার্কারি বা পারদের তাপমাত্রা আর গ্লাসের তাপমাত্রা, দ্যাট ইজ পি গ্লাস, কি হয়ে যাবে? সমান হয়ে যাবে, কারণ এদের মধ্যে তাপীয় সংযোগ আছে। দেখতেই পাচ্ছ যে গ্লাসের ভিতরে মার্কারিটা আছে, এদের ভিতরে তাপীয় সংযোগ আছে। আবার দেখো আমাদের এখানে যে পানি আছে, পানিটার সাথে দেখো গ্লাসটা কিন্তু কন্টাক্ট আছে। এই যে গ্লাসের এই অংশটা কিন্তু পানির সাথে কিসে আছে? কন্টাক্টে আছে। তার মানে কি? গ্লাস আর পানির মধ্যে একটা তাপীয় সংস্পর্শ আছে। কি বললাম ভাইয়া? গ্লাস এবং পানির মধ্যে কি আছে? গ্লাস ও পানির মধ্যে তাপীয় সংস্পর্শ আছে। গ্লাস এবং পানির মধ্যে যদি তাপীয় সংস্পর্শ থাকে, তাহলে আমরা বলতো এদের মধ্যে কি ঘটবে? আবার এদের মধ্যে তাপের আদান প্রদান ঘটবে, এদের মধ্যে তাপের আদান প্রদান ঘটবে, এদের মধ্যে তাপের আদান প্রদান ঘটবে। যদি এদের মধ্যে তাপের আদান প্রদান ঘটে, তাহলে একটা সময় এরা তাপীয় সমতা অর্জন করবে এবং একটা সময় এই পানি আর গ্লাসের তাপমাত্রা সমান হয়ে যাবে। তো একটা সময় পর ভাইয়া যেটা হবে সেটা হচ্ছে পানির তাপমাত্রা, দ্যাট ইজ ওয়াটার, টি ওয়াটার, সমান সমান হয়ে যাবে টি গ্লাস। তাহলে কি দাঁড়াইলো খেয়াল করছো? পারদের তাপমাত্রা গ্লাসের তাপমাত্রা সমান হয়েছে, আবার গ্লাসের তাপমাত্রা পানির তাপমাত্রা সমান হয়েছে। সো ছলে বলে কৌশলে আমি বলতে পারতেছি যে ভাইয়া আলটিমেটলি আমাদের এখানে পারদের তাপমাত্রা আর পানির তাপমাত্রায় পরস্পর সমান হয়ে গেছে। টি সমান সমান টি ওয়াটার হয়ে গেছে। কেন? কারণ দুইটা টেম্পারেচারে এখন গ্লাসের টেম্পারেচারে সমান হয়ে গেছে। তাইলে দেখো আমি থার্মোমিটারে অ্যাকচুয়ালি মাপতেছিলাম কোন তাপমাত্রাটা? থার্মোমিটারে মাপতেছিলাম হচ্ছে পারদের তাপমাত্রাটা। থার্মোমিটারে আমরা কোন তাপমাত্রাটা মাপি? পারদের তাপমাত্রাটা মাপি। থার্মোমিটারে মাপা হয় যাকে, সেটা হচ্ছে পারদের তাপমাত্রাটা। কিন্তু এই পারদের তাপমাত্রাটা মাপলে তুমি আসলে ছলে বলে কৌশলে কার তাপমাত্রাটা মেপে ফেলতেছো? পানির তাপমাত্রাটা মাপতেছো। কিভাবে মাপতেছো? পুরা জিনিসটাই কিন্তু আমাদের তাপের আদান প্রদান, তাপীয় সমতার উপর ভিত্তি করে আমরা হচ্ছে বলতে পারি বা ব্যাখ্যা করতে পারি। সো এই যে এইভাবে আমাদের প্রথমে গ্লাস আর মার্কারি বা পারদের তাপীয় সমতা, পরবর্তীতে গ্লাস আর পানি তাপীয় সমতা, এই যে আমাদের দুইটা বস্তু পারদ আর পানি দুইজনই হচ্ছে তৃতীয় বস্তু গ্লাসের সাথে তাপীয় সমতা অর্জন করছে বা এদের তাপমাত্রা কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তাহলে এই পুরা ঘটনাটাকে আসলে আমাদের একটু আগে পড়ে আসা তাপগতিবিদ্যা শূন্যতম সূত্রকে মনে করাই দিচ্ছে। সো এই যে আমরা থার্মোমিটারে তাপমাত্রা মাপতেছি, পুরা জিনিসটাই কিন্তু আমাদের দিন শেষে তাপগতিবিদ্যা শূন্যতম সূত্রের কনসেপ্টের উপর বেস করে করা হয়। ঠিক আছে? সো এইভাবে তুমি কিন্তু ব্যাখ্যা দিতে পারো, বাংলাতেই ব্যাখ্যা দিতে পারো এইভাবে যে পারদ থার্মোমিটারের মাধ্যমে যখন আমরা তাপমাত্রা মাপি, তখন কিন্তু আমাদের পারদ এবং থার্মোমিটারের গ্লাসের মধ্যে তাপীয় সমতা তৈরি হয়। আবার যার তাপমাত্রা মাপতেছি, এখানে ধরো পানি এবং গ্লাসের মধ্যে তাপীয় সমতা তৈরি হয়। ফলশ্রুতিতে পারদ এবং পানি অথবা যার তাপমাত্রা মাপতেছি তাদের দুজনের মধ্যে তাপমাত্রা সমান হয়ে যায় বা তাপীয় সমতা তৈরি হয়ে যায়, যার ফলে আমরা পারদের তাপমাত্রার মাধ্যমেই পানির তাপমাত্রাটা মাপতে পারতেছি। সো এইভাবে থার্মোমিটারের মাধ্যমে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়। তোমার ভাষায় তুমি বলবা ভাইয়া জাস্ট এই ফিগারটা, এই ছবিটা মনে রাখবা, তাহলেই হবে। ঠিক আছে? পারদ কেন ইউজ করা হয় সামনে আসতেছি। ডিজিটাল লেজার থার্মোমিটার ভাইয়া তোমার সিলেবাসের বাইরে, ওটা ডিরেক্টলি টেম্পারেচার দিয়ে দেয়। গ্লাস গ্লাস কিন্তু ভাইয়া হিট ইনসুলেটর বলা যাবে না। গ্লাস হিট কন্ডাক্ট করতে পারে, বিভিন্ন ধরনের গ্লাস বিভিন্ন রকম। সোহাদ বলছে এটা তো অ্যাকচুয়াল টেম্পারেচার দিবে না, সামান্য হেরফের করবে, খুব সামান্য, খুব সামান্য। আবির বলছে ম্যাথ করান, এখনো তো সূত্রই পড়াই নাই কোনো, আগে তো তোমার এগুলা আস্তে ধীরে আগাইতে হবে। মুগ্ধ হচ্ছে বলতেছো চাইনিজ ব্রাশ দিয়ে লিখতে, কিন্তু ভাই চাইনিজ ব্রাশ দিয়ে তো আমার লিখে আসলে অভ্যাস নাই, এই কারণে তুমি দরকার হয় পরবর্তীতে একটু রেকর্ডেড দেখে নিও, সমস্যা হলে নিতান্তই। হ্যাঁ, ওকে। হ্যাঁ, ধাতব ইয়ে থাকে, সবই দেখাবো। এই দেখো একজন কোয়েশ্চেন করছে থার্মোমিটার উমুন না এরকম, ওটা তো পরে আসতেছি ভাই। তুমি আগে যেটা বলতেছে এই কোয়েশ্চেনটা পরীক্ষা তুমি লিখতে পারবা কিনা এটা তোমার মাথার ভিতরে আগে ঢুকাও, ও পরবর্তী কমেন্ট পরে কইরো। ঠিক আছে? এইখানে একটা ঝামেলা, অফলাইনে যখন তুমি পড়ো তোমার মাথায় কিছু একটা আসলে পাশের বন্ধুরে টোকা দিয়ে মুখ দিয়ে বলে শেষ করে দিতে পারো, বাট এইখানে তুমি করো কি, হাতে ছিল কলম আর ক্যালকুলেটর, তুমি সবকিছু ফালায় কিবোর্ডে টাইপ করতে থাকো। তাও কারে বলতে থাকো? আমারে বলতে থাকো। আমারে বলে ভাই লাভ আছে? দরকার হয় তোমার পাশে কাউরে বসায় তারে বলো। ঠিক আছে? আমারে বললে পড়াশোনার কথা, অন্য কিছু না। ঠিক আছে? চলো, এখন আমরা দেখলাম যে আমাদের পারদ ইউজ করে আমরা হচ্ছে তাপমাত্রা মাপতেছি, তাই না? পারদের কোন ধর্মটাকে কাজে লাগে আমরা তাপমাত্রা মাপি? পারদের লেভেলটা কতটুকু উঁচা, পারদের লেভেলটা দৈর্ঘ্য কতটুকু, সেটা দেখে আমরা তাপমাত্রাটা মাপতেছি বা গেস করতেছি। পারদের কলাম স্তম্ভ বা পারদ স্তম্ভের দৈর্ঘ্যটা দেখে আমরা হচ্ছে গিয়ে তাপমাত্রা মাপতেছি। পারদটা দেখবা যে পারদের যে
অংশটা ওটাকে আমরা বলি পারদ স্তম্ভ। পারদ স্তম্ভের দৈর্ঘ্যটা দেখে আমরা হচ্ছে তাপমাত্রা মাপি। তাইলে দেখো তাপমাত্রা মাপার জন্য এখানে আমরা একটা পদার্থ ইউজ করতেছি না, সেটা হচ্ছে পারদ থার্মোমিটারের ক্ষেত্রে পদার্থটা হচ্ছে পারদ। কাজেই পারদকে বলা হয় ভাইয়া তাপমাত্রিক পদার্থ বা তাপমাত্রা মিতিক পদার্থ। এটাকে কোনো কোনো বইতে হয়তো তাপমাত্রিক পদার্থ বলা হয়, ঠিক আছে। তাপমাত্রা মিতিক বা তাপমাত্রিক, তাপমাত্রিক বলে এটাই আমাদের জন্য সুবিধা, তাপমাত্রিক পদার্থ। তাপমাত্রিক পদার্থের আরো কিছু উদাহরণ আছে, আমি আপাতত পারদ থার্মোমিটার নিয়ে কথাবার্তা বলতে চাচ্ছি। দেখো পারদ থার্মোমিটারের ঘটনাটা কি হয়। পারদ থার্মোমিটার, পারদ থার্মোমিটারে আমাদের তাপমাত্রিক পদার্থ হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে ভাইয়া পারদ। তাপমাত্রিক পদার্থ হিসেবে ব্যবহৃত হয় ভাইয়া মার্কারি বা পারদ। এখন পারদের কোন ধর্মটা এখানে কাজে লাগে? পারদের স্তম্ভের যে উচ্চতা সেটাকে দেখে আমরা তাপমাত্রা গেস করতে পারি। তো পারদ স্তম্ভের উচ্চতার যে দৈর্ঘ্য বা পারদ স্তম্ভের যে দৈর্ঘ্য সেটা হবে আমাদের আমাদের সেই কাঙ্ক্ষিত ধর্ম, যাকে কাজে লাগে আমি তাপমাত্রা মাপতে পারি। সো যেই ধর্মটাকে কাজে লাগে আমরা হচ্ছে তাপমাত্রা মাপি। তাপমাত্রিক পদার্থের যেই ধর্মটাকে কাজে লাগে আমরা তাপমাত্রা মাপি তাকে বলা হয় তাপমাত্রিক ধর্ম বা উষ্ণতা মিতিক ধর্ম। এটাকে তুমি তাপমাত্রিক ধর্ম বলতে পারো। এখন কিভাবে এই তাপমাত্রিক ধর্মটা কাজে লাগতেছে একটু বলতেছি দেখো। তাইলে পারদ থার্মোমিটারের ক্ষেত্রে তাপমাত্রিক ধর্ম কোনটা? তাপমাত্রিক ধর্ম হচ্ছে পারদের উচ্চতা। পারদের উচ্চতা। এখন পারদের উচ্চতা কেন তাপমাত্রিক ধর্ম? দেখো, তুমি যখন তাপমাত্রা বাড়তেছে পারদের উচ্চতার লেভেলটা বাড়তেছে, তাপমাত্রা যখন কমে যাবে পারদের উচ্চতার লেভেলটাও কমে যাবে। অর্থাৎ পারদের উচ্চতার দিকে তাকায় তুমি অ্যাকচুয়ালি তাপমাত্রা মাপতে পারবা, তাপমাত্রা কত কোন একটা জিনিসে সেটা বলতে পারবা, ঠিক আছে। পারদের দিকে তাকায় পারদের উচ্চতা মেপে মেপে তুমি হচ্ছে কোনো বস্তু তাপমাত্রা মাপতে পারবা। কেন? কারণ পারদের উচ্চতা তাপমাত্রার সাথে সাথে পরিবর্তিত হয়। পারদের উচ্চতা তখনই বাড়ে যখন তাপমাত্রা বাড়ে, তখনই কমে যখন তাপমাত্রা কমে। সো পারদের উচ্চতার এই বাড়া আর কমা এটাকে পর্যবেক্ষণ করে তুমি বুঝতে পারবা তাপমাত্রা কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে। অর্থাৎ পারদের উচ্চতার লেভেল দেখে তুমি বুঝতে পারবা তাপমাত্রা কত। এই কথাটা এখানে বলা হয়েছে যে তাপমাত্রা পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্ম সুষমভাবে পরিবর্তিত হয়, সেই ধর্মের পরিবর্তন লক্ষ্য করে বস্তুর তাপমাত্রা নির্ণয় করা যায়, তাকে উষ্ণতামিতিক ধর্ম বলা হয়। অর্থাৎ পারদের উচ্চতার যে দৈর্ঘ্যটা বা পারদ স্তম্ভের যে উচ্চতাটা সেটা সুনিপুণভাবে বা সুষমভাবে পরিবর্তিত হয় তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে। পারদ উচ্চতার সেই পরিবর্তনটাকে দেখেই আমরা তাপমাত্রা পরিবর্তনটা বুঝতে পারি বা মাপতে পারি। এই জন্য পারদের উচ্চতাটাকে আমরা বলতে পারি একটা উষ্ণতামিতিক ধর্ম। আর এইখানে পদার্থ হিসেবে কোনটা ব্যবহৃত হচ্ছে? থার্মোমিটারটা পদার্থ হিসেবে ব্যবহৃত হচ্ছে পারদ থার্মোমিটার। এখন পৃথিবীতে কি পারদ থার্মোমিটারই আছে, অন্য কোনো থার্মোমিটার নাই? উত্তর হচ্ছে আছে। অন্য আর কি থার্মোমিটার আছে ভাইয়া? খুবই জনপ্রিয় একটা থার্মোমিটার, নাম হচ্ছে তার রোধ থার্মোমিটার। রোধ থার্মোমিটার, রোধ থার্মোমিটারে ভাইয়া পদার্থ হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে পরিবাহী। কোন একটা পরিবাহী তারকে এখানে পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। আর পরিবাহী তারের কোন ধর্মটাকে এখানে কাজে লাগানো হয়? পরিবাহী তারের যে ধর্মটাকে এখানে কাজে লাগানো হয় সেটা হচ্ছে ভাইয়া তার রোধ। রোধ, রোধকে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি, আর পারদের উচ্চতাকে আমরা হচ্ছে এল দ্বারা প্রকাশ করি। যাই হোক, সামনে এগুলো নিয়ে আসবো। দেখো, রোধকে কেন আমরা তাপমাত্রিক পদার্থ বা তাপমাত্রিক ধর্ম হিসেবে ব্যবহার করতে পারি? দেখো, কোন একটা পরিবাহী, এই পরিবাহীটার রোধ কিন্তু তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। টেম্পারেচার যদি তুমি বাড়ায় দাও রোধ বেড়ে যাবে, টেম্পারেচার যদি কমায় দাও পরিবাহীর রোধটা কমে যাবে। তার মানে পরিবাহীর রোধ কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে সেটা দেখে তুমি কিন্তু মাপতে পারবা টেম্পারেচার কতটুকু বাড়ছে অথবা টেম্পারেচার কতটুকু কমছে। অর্থাৎ এটা কিন্তু আমাদের তাপমাত্রিক ধর্ম হিসেবে কাজ করতেছে পরিবাহী রোধটা। সো রোধ থার্মোমিটারে আমরা কিন্তু রোধের বাড়া কমা দেখে বুঝতে পারি টেম্পারেচারের পরিবর্তনটা কত বা টেম্পারেচারটা কত। আরেকটা থার্মোমিটার আছে খুবই জনপ্রিয় থার্মোমিটার, নাম হচ্ছে ভাইয়া এই ধরনের দুইটা থার্মোমিটার আছে, এইখানে লিখি। একটা হচ্ছে ভাইয়া স্থির চাপ, তোমরা আদর্শ গ্যাস পড়ছো না? আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসে তোমরা দেখে থাকবা। আচ্ছা, নামটা বলি, স্থির চাপ গ্যাস আয়তন থার্মোমিটার। স্থির চাপ গ্যাস আয়তন থার্মোমিটার, স্থির চাপ গ্যাস আয়তন থার্মোমিটার। নামটা অদ্ভুত, এই নামগুলো কিন্তু পরীক্ষায় আসে, এমসিকিউতে আসে, জ্ঞানমূলকেও দিতে পারে, এমসিকিউতে বেশি আসে। একটা হচ্ছে স্থির চাপ গ্যাস আয়তন থার্মোমিটার, আর একটা হচ্ছে ভাই স্থির আয়তন গ্যাস চাপ থার্মোমিটার, আর একটা হচ্ছে স্থির আয়তন গ্যাস চাপ থার্মোমিটার। এখন দেখো এই দুই ধরনের থার্মোমিটারের কাজটা কি একটু বলি। প্রথমটায় স্থির চাপ, স্থির চাপ মানে কি ভাইয়া? এখানে প্রেসারটা স্থির থাকে, পিটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে। এখন আমাকে বলো তো এইটা কি ধরনের থার্মোমিটার? স্থির চাপ গ্যাস আয়তন থার্মোমিটার। সেইখানে তাপমাত্রিক পদার্থ হিসেবে কোনটা ব্যবহৃত হবে? গ্যাস ব্যবহৃত হবে। সো মাথায় রাখো, এই যে দুই ধরনের থার্মোমিটার, এই দুই ধরনের থার্মোমিটারে তাপমাত্রিক পদার্থ হিসেবে কোনটা ব্যবহৃত হবে? গ্যাস ব্যবহৃত হবে। সো আমি একটু লিখে নিই, পদার্থটা হচ্ছে এইখানে গ্যাস। পদার্থটা কি ভাইয়া? উভয় থার্মোমিটারে পদার্থটা হচ্ছে ভাইয়া গ্যাস। বাট স্থির চাপ গ্যাস আয়তন থার্মোমিটার দেখো,
আদর্শ গ্যাসে পড়ছো, কোন একটা গ্যাসের প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, পি যদি কনস্ট্যান্ট থাকে, তাপমাত্রা আর আয়তন কি হয়, সমানুপাতিক হয়। সো এইখানে স্থির চাপ আছে, তার মানে স্থির চাপ মানে পি কনস্ট্যান্ট, পি যদি কনস্ট্যান্ট থাকে ভাইয়া, এইখানে আমাদের আয়তন কিন্তু টেম্পারেচারের কি হবে বলতো, সমানুপাতিক হবে। অর্থাৎ তুমি যদি টেম্পারেচার বাড়ায় দাও, এখানে ভলিউমটা কিন্তু বাড়তে থাকবে, টেম্পারেচার যদি কমায় দাও, ভলিউমটা কিন্তু কমতে থাকবে। অর্থাৎ ভলিউম কতটুকু বাড়তেছে অথবা ভলিউম কতটুকু কমতেছে সেইটা কম্পেয়ার করে করে তুমি দেখতে পারবা তাপমাত্রা বা টি বা টেম্পারেচার কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে। অর্থাৎ স্থির চাপে গ্যাস আয়তন থার্মোমিটারে তুমি কোন ধর্মটাকে কাজে লাগাচ্ছ বলতো, এইখানে কিন্তু তাপমাত্রার সাথে সাথে আয়তন পরিবর্তিত হচ্ছে, আয়তনের পরিবর্তন দেখে দেখে তুমি তাপমাত্রা মাপতেছো। তো এখানে তাপমাত্রিক ধর্ম হবে আমার আয়তন। কাজে এইখানে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে তাপমাত্রিক ধর্ম আয়তন, তাপমাত্রিক ধর্মটা হবে আয়তন। আয়তন বললে কেমন দেখায়, গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন লিখে ফেলো, গ্যাসের আয়তন। ঠিক আছে, বুঝছো? ওকে। স্থির আয়তন গ্যাস চাপ থার্মোমিটার, এবার এটা আসো, এটা এখন সহজ। স্থির আয়তন মানে কি, ভলিউম কনস্ট্যান্ট থাকবে। স্থির আয়তন গ্যাস চাপ থার্মোমিটারে ভলিউম কনস্ট্যান্ট থাকবে, আমাদের সেকেন্ড থার্মোমিটারটা। তাহলে ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে, এখানে প্রেসার পরিবর্তিত হবে। সো চাপ টেম্পারেচারের সমানুপাতিক হারে পরিবর্তিত হয় যদি আমাদের আয়তনটা কনস্ট্যান্ট থাকে বা ধ্রুবক থাকে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতেছি, এই ক্ষেত্রে টেম্পারেচার যদি বাড়ে প্রেসার বাড়বে, আবার টেম্পারেচার যদি কমে প্রেসার কমবে। সো প্রেসারের বাড়া প্রেসারের কমা, চাপের বাড়া চাপের কমা দেখে আমরা বুঝতে পারবো টেম্পারেচার কত বাড়ছে কত কমছে। ঠিক আছে, তাহলে দেখো এইখানে তাহলে আমাদের তাপমাত্রিক ধর্ম কোনটা, তাপমাত্রিক ধর্ম কিন্তু হবে ভাইয়া গ্যাসের চাপ। তাপমাত্রিক ধর্ম কোনটা হবে ভাইয়া, গ্যাসের চাপ হবে, গ্যাসের চাপ। তোমরা একটু ধৈর্য ধরো ভাইয়া, আস্তে আস্তে সবকিছুই দেখবা যে ফটাফট ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের তাপমাত্রিক ধর্মটা হচ্ছে গ্যাসের চাপ বা পি, আর আমাদের আয়তন থার্মোমিটার যেটা বলছিলাম সেই ক্ষেত্রে আমাদের আহ ধর্মটা ছিল হচ্ছে গ্যাসের আয়তন। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু 4 ধরনের থার্মোমিটার নিয়ে ডিসকাস করলাম। পারদ থার্মোমিটার 1 নাম্বার, রোদ থার্মোমিটার 2 নাম্বার, 3 নম্বরে বলছি স্থির চাপে গ্যাস থার্মোমিটার, 4 নাম্বার হচ্ছে স্থির আয়তন গ্যাস চাপ থার্মোমিটার। ঠিক আছে, সো এইখানে আমাদের এই এক্সাম্পল গুলাই দেওয়া আছে। দেখো কৈশিক নলে পারদ, স্তম্ভ, স্থির আয়তনে বা চাপে গ্যাস, পরিবাহী বা অর্ধপরিবাহী ইত্যাদি হলো তাপমাত্রিক বা উষ্ণতামিতিক পদার্থ। ঠিক আছে, সো যেহেতু এই 4টা অপশন আমাদের এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা এটাকে একটা ছক আকারে মনে রাখবো, একটা ছক আকারে আমরা হচ্ছে মনে রাখবো, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এই পাশে লেখা হচ্ছে থার্মোমিটারের নাম, বাম পাশে আমরা লিখবো হচ্ছে থার্মোমিটার নেম, এই পাশে আমরা লিখবো হচ্ছে পদার্থের নাম, মানে কোন পদার্থ এখানে ইউজ করা হয়েছে সেইটা। এই পাশে আমরা লিখবো হচ্ছে ধর্ম, পদার্থের কোন ধর্ম ইউজ করা হয়েছে সেইটা। ঠিক আছে, চলো আমরা দেখি থার্মোমিটারের নাম। প্রথমটা আমরা কি শিখছি ভাইয়া, প্রথমটা শিখছি হচ্ছে পারদ থার্মোমিটার। সো পারদ থার্মোমিটারের ক্ষেত্রে আমাদের পদার্থ কোনটা ইউজ করা হয় ভাইয়া, পদার্থ ইউজ করা হচ্ছে পারদ। আর এর কোন ধর্ম ইউজ করা হয়, পারদ স্তম্ভের উচ্চতাটাকে ইউজ করা হয়, পারদ স্তম্ভের উচ্চতাটাকে এখানে ইউজ করা হয় ধর্ম হিসেবে। পারদ স্তম্ভের উচ্চতাটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। ভাইয়া কিভাবে এটা ইউজ করা হয় আগেই বলি, টেম্পারেচার যদি তুমি বাড়ায় দাও পারদ স্তম্ভের উচ্চতাটা কিন্তু বাড়বে, আবার টেম্পারেচার যদি তুমি ভাইয়া কমাও পারদ স্তম্ভের উচ্চতাটা কি হবে, কমবে। সো পারদ স্তম্ভের উচ্চতা দেখবা জ্বর যদি মাপো ওই পারদ স্তম্ভের উচ্চতাটা অনেক বাড়ে। ঠিক আছে, কারণ টেম্পারেচার তখন বেশি। সো এল এর বাড়া কমা দেখে তুমি টি এর বাড়া কমা মেজার করতে পারো, বা টি এর বাড়া কমা মাপতে পারো, বা টেম্পারেচারটা মাপতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এল পাইলাম। এবার আসো পারদ থার্মোমিটার গেল, পরবর্তীতে আসে হচ্ছে ভাইয়া রোদ থার্মোমিটার। সো রোদ থার্মোমিটারে ভাইয়া কি হয়, এই ক্ষেত্রে পদার্থ হিসেবে ব্যবহৃত হয় পরিবাহী পদার্থ, পরিবাহী, পরিবাহী। ঠিক আছে, পরিবাহী পদার্থে কি হয় ভাইয়া, এখানে তাপমাত্রিক ধর্ম হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে রোদ। রোদকে আমরা আর দ্বারা প্রকাশ করি। সো এটা কম বেশি সবাই জানো যে টেম্পারেচার বাড়লে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স আর বেড়ে যাবে, টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স কমে যাবে। সো এইভাবে আমরা রোদকে হচ্ছে তাপমাত্রিক ধর্ম হিসেবে চিন্তা করতে পারি। ফাইনালি আমাদের 3 আর 4 নাম্বার দুইটা খুব ইজিলি মনে রাখা যায়। একটা হচ্ছে স্থির আয়তন, স্থির আয়তন গ্যাস চাপ থার্মোমিটার, স্থির আয়তন গ্যাস চাপ থার্মোমিটার, থার্মোমিটারটা আমি আর লিখলাম না এখানে। আরেকটা হচ্ছে স্থির চাপ গ্যাস আয়তন থার্মোমিটার, স্থির চাপ গ্যাস আয়তন থার্মোমিটার। দেখো ভাইয়া স্থির আয়তন গ্যাস চাপ থার্মোমিটারে এখানে আমরা বুঝতে পারতেছি আয়তনটা স্থির থাকে। সো এইখানে আমাদের পদার্থ হিসেবে ব্যবহৃত হচ্ছে গ্যাস, আর ধর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেহেতু আয়তনটা স্থির আছে সো এখানে আমাদের চাপের পরিবর্তন ঘটবে তাপমাত্রার সাথে সাথে। সো চাপ হবে ধর্ম। সো আমরা জানি যে প্রেসার যদি বাড়ে টেম্পারেচার বাড়ে, আমাদের টেম্পারেচার যদি কমে প্রেসারও কিন্তু কমে। সো এই হচ্ছে গিয়ে ঘটনা এখানে। দেখো স্থির আয়তন বলছি, স্থির আয়তন মানে ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট মানে হচ্ছে প্রেসার টেম্পারেচারের সমানুপাতিক। সো আমাদের প্রেসারের পরিবর্তনটাকে কাজে লাগিয়ে বা চাপের পরিবর্তনকে কাজে লাগিয়ে আমরা তাপমাত্রা মাপতে পারি। ঠিক আছে, এরপরে ফাইনালি ভাইয়া লাস্টেরটা তো তাহলে তোমরাই পারবা, স্থির চাপে গ্যাস আয়তন, স্থির চাপ, স্থির চাপ। তাহলে এখানে পদার্থ হিসেবে ব্যবহৃত হচ্ছে ভাইয়া গ্যাস, চাপ স্থির আছে, তার মানে পরিবর্তিত হচ্ছে কি তাপমাত্রার সাথে সাথে আয়তন পরিবর্তিত হচ্ছে। সো আয়তন হবে এখানে তাপমাত্রিক ধর্ম। তাহলে দেখো টেম্পারেচার যদি বাড়ে সেই একই কথা, আয়তন বাড়বে, টেম্পারেচার কমলে আয়তন কমবে। সো এইভাবে আয়তনের বাড়া কমা থেকে আমরা টেম্পারেচার মাপতে পারি। এখন ভাইয়া
আমাদের বইগুলাতে আমরা এখানে 4 ধরনের তাপমাত্রিক ধর্ম পাইলাম। কি কি? একটা পাইছি হচ্ছে এল, আরেকটা পাইছি আর, আরেকটা পাইছি পি, আরেকটা পাইছি ভি। এখন বইগুলাতে এই সবগুলা তাপমাত্রিক ধর্মকে একসাথে ইন জেনারেল এক্স লেখা হয়। কি লেখা হয় ভাইয়া? এক্স দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো তাপমাত্রিক ধর্ম হিসেবে আমরা কি কি পাইছি? তাপমাত্রিক ধর্ম হিসেবে আমরা 4টা জিনিস পাইছি। একটা পাইছি হচ্ছে এল, পারদ স্তম্ভের উচ্চতা। আরেকটা পাইছি পি, পি হচ্ছে কি আমাদের গ্যাসের চাপ। আরেকটা পাইছি ভাইয়া ভি, ভি হচ্ছে কি আমাদের গ্যাসের আয়তন। আর আরেকটা পাইছি আমরা আর, আর হচ্ছে কি পরিবাহী রোধ। তাহলে এই 4টা হচ্ছে আমাদের তাপমাত্রিক ধর্ম। সাধারণত এই ধর্মগুলোর উপর বেস করে তাপমাত্রা মাপা হয়। কিভাবে মাপে আমরা সামনে দেখবো। এই ধর্মগুলাকে একসাথে ইন জেনারেল বইতে দেখবা এক্স দ্বারা প্রকাশ করা হয়, এক্স দ্বারা প্রকাশ করা হয়। সো তাপমাত্রিক ধর্মকে ইন জেনারেল, ইন জেনারেল, ঠিক আছে, এক্স দ্বারা প্রকাশ করা হয়। সো যদি তুমি পারদ থার্মোমিটার ইউজ করো, কথার কথা পারদ থার্মোমিটার ইউজ করতেছো, তখন এক্স এর মান কত হবে ভাইয়া? এক্স এর এক্স হবে তখন হচ্ছে এল। তাপমাত্রিক ধর্ম হিসেবে তখন তুমি পারদ স্তম্ভের উচ্চতা ইউজ করবা, এক্স তখন হবে এল। যদি তুমি রোদ ইউজ করো ভাইয়া, তখন এক্স এর মানটা কত হবে বা এক্স কত হবে ভাই? এক্স হবে বা আর, তখন তাপমাত্রিক ধর্ম হিসেবে রেজিস্ট্যান্স আর ইউজ হবে। আবার যদি তুমি স্থির আয়তন গ্যাস চাপ থার্মোমিটার ইউজ করো ভাইয়া, তখন ভাইয়া এক্স বা তাপমাত্রিক ধর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে চাপ। সো এক্স এর জায়গায় তখন বসবে হচ্ছে চাপ বা পি। আবার স্থির চাপ গ্যাস আয়তন থার্মোমিটার, এই ক্ষেত্রে ভাইয়া আমাদের গ্যাস আয়তন থার্মোমিটার, আয়তনটা পরিবর্তিত হচ্ছে। সো তাপমাত্রিক ধর্ম এক্স এর বদলে তখন তুমি বসাবো হচ্ছে ভি। সো এইগুলা ভাই একটু মনে রেখো, সামনে যখন আমরা ম্যাথ করব, অঙ্ক করব, সূত্র টুত্র দেখে অঙ্ক করবো, তখন কাজে লাগবে। এগুলা ভাই এমসিকিউতে প্রচুর আসে, এই কারণে ভাইয়া লিখে দিলাম তোমাদের উপকারের জন্য। এখন বোরিং লাগতে পারে, পরীক্ষার খাতা আমার জন্য দোয়া করবা যখন পরীক্ষা আসবে, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি যে অ্যাকচুয়ালি তাপমাত্রা কিভাবে মাপে। ওইটা দেখার আগে আমরা এই অনুধাবনটা একটু দেখে আসি। দেখো 2বার পরীক্ষা আছে, যা পড়াইছি তাই। কোয়েশ্চেন করছে উষ্ণতা মিতি পদার্থ হিসেবে পারদ ব্যবহার সুবিধাজনক কেন? প্রথমেই তোমাকে এই ক্ষেত্রে আনসারটা বলতে হবে উষ্ণতা মিতিক পদার্থ কাকে বলে, এটা বলতে হবে। বলার পর তুমি বলবা যে পারদ থার্মোমিটারে উষ্ণতা মিতিক পদার্থ ইউজ করা হয়। এই ক্ষেত্রে তাপমাত্রিক ধর্ম হিসেবে আমরা কাকে কাজে লাগাই? পারদের স্তম্ভের উচ্চতা, পারদ স্তম্ভের উচ্চতাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে গিয়ে তাপমাত্রা মাপি। এখন কথা হইলো পারদ ব্যবহার কেন সুবিধাজনক। তো মানে ব্যাপারটা অনেক এরকম যে ভাই আমি তো রোদ থার্মোমিটারও ইউজ করতে পারতাম, তারপরে গ্যাস আয়তন থার্মোমিটারও ইউজ করতে পারতাম, গ্যাস চাপ থার্মোমিটার ইউজ করতে পারতাম। এত কিছু থাকতে জট্টর মাপার জন্য আমরা পারদ কেন ইউজ করি? কখনো কি মাথায় আসছে? কারণ হচ্ছে চিন্তা করো, যখন তুমি পারদ থার্মোমিটার ইউজ করতেছো, তুমি কার মাধ্যমে তাপমাত্রা মাপতেছো? পারদ স্তম্ভের উচ্চতার মাধ্যমে। এই পারদ স্তম্ভের উচ্চতাটা কিন্তু তুমি চোখের দেখায় বুঝতে পারো, অর্থাৎ উচ্চতাটা কত এটা তুমি চোখে দেখেই নির্ণয় করতে পারো, অথবা দাগ কাটা থেকে সেই দাগ দেখে তুমি হচ্ছে বলতে পারো যে জ্বর এত, ঠিক আছে? সো এইখানে আমরা যেটা বলবো যে পারদ স্তম্ভের উচ্চতা চোখের দেখায় সহজে নির্ণয় করা যায়, চোখের দেখায় সহজে নির্ণয় করা যায়, চোখে দেখায় সহজে নির্ণয় করা যায়। এখন তুমি আসো রোদ থার্মোমিটারের বেলায়। চিন্তা করো, রোদ থার্মোমিটারে আমরা কিসের মাধ্যমে তাপমাত্রা মাপি? রোধের মাধ্যমে। তাইলে দেখো কোন একটা পরিবাহীর রোধকে আগে মাপতে হবে, তারপরে সেই রোধ থেকে তুমি তাপমাত্রা মাপতে পারবা। এখন পরিবাহীর রোধকে মাপার জন্য আবার স্পেশাল একটা যন্ত্র আছে, নাম হচ্ছে তার মাল্টিমিটার। তাইলে তোমার কি ঠেকা পড়ছে যে আগে তুমি রোধ মাপার জন্য মাল্টিমিটার কিনে এনে রোধ পারদ ইউজ করলে তুমি জাস্ট পারদ স্তম্ভের উচ্চতাটা দেখেই টেম্পারেচার মাপতে পারো। আবার আসো গ্যাস আয়তন বা গ্যাস চাপ থার্মোমিটার। গ্যাসের চাপ বা গ্যাসের আয়তন বের করা যথেষ্ট ঝামেলা, ওখানেও কিন্তু আমাদের বিশেষ যন্ত্রপাতি লাগে চাপ মেজার করার বা আয়তন মেজার করার। ল্যাবরেটরিতে আমরা যখন এক্সপেরিমেন্ট করি তখন এগুলা হচ্ছে কি আমাদের ইউজ করতে হয়। বাট তুমি কিন্তু খালি চোখে বলতে পারবা না যে এই পাত্রে এত লিটার গ্যাস আছে, খালি চোখে বলতে পারবা না এই পাত্রের গ্যাসের চাপ এত, বলতে পারবা না, নেভার বলতে পারবা না, কখনোই না। বাট খালি চোখে তুমি পারদ স্তম্ভের উচ্চতা লেভেলটা দেখে টেম্পারেচার বলতে পারবা। এই কারণে উষ্ণতা মিতি পদার্থ হিসেবে পারদ ব্যবহার সুবিধাজনক। সো এইভাবে ব্যাখ্যাটা দিতে হবে। প্রথমে ডেফিনেশন দিবে উষ্ণতা মিতিক পদার্থে, দেন হচ্ছে তুমি পারদের কথাবার্তা বললে শেষ করে দিবা। হ্যাঁ হ্যাঁ, তাপমাত্রিক পদার্থ, উষ্ণতা মিতিক পদার্থ, তাপমাত্রা মিতিক পদার্থ সবই একই। তাপমাত্রার একটা সুন্দর বাংলা নাম হচ্ছে উষ্ণতা। শরীরের তাপমাত্রা খুব হালকা কমে, হালকা, খুবই হালকা কমে। কে একজন কোয়েশ্চেন করছে আমরা যখন থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা মাপে আমাদের শরীরের তাপমাত্রা কমে না কেন? কমে, কিন্তু খুবই নগণ্য, ওটা কাউন্ট হয় না। তাপমাত্রা বেশি হলে থার্মোমিটার ফাটবে কিনা? অনেক বেশি তাপমাত্রা হলে ফাটতে পারে। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছে যে গ্লাস, সোহাদ একটা কথা অনেকবার বলতেছে। শোনো ভাইয়া, তোমার কথাও ঠিক, আবার এক বিশেষ ধরনের গ্লাস আছে যেটা হচ্ছে হিট কন্ডাক্টর বা হিট পরিবাহী হইতে পারে। ঠিক আছে, তুমি যখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বা পরবর্তীতে হিট নিয়ে অনেক কথাবার্তা দেখবা। ঠিক আছে, সো আসলে এই নলেজ গুলো অনেক বিস্তৃত, ফাস্ট। হ্যাঁ, তোমার লেভেল থেকে তুমি যেটা বলছো কারেক্ট। একজন বলছে রোধেরটা, রোধেরটা বুঝিনি। দেখো ভাইয়া, তাপমাত্রা বাড়লে রোধ বাড়বে, তাপমাত্রা কমলে রোধ কমবে। সো দেখো, তুমি যখন রোধ মাপতেছো, রোধ মেপে তুমি তাপমাত্রা মাপতেছো,
এখন রোধ মাপার জন্য আবার মাল্টিমিটার লাগে। কি লাগে? মাল্টিমিটার নামে একটা যন্ত্র লাগে। তাইলে দেখো পারদের উচ্চতার লেভেল মাপার জন্য তোমার চোখই যথেষ্ট, কিন্তু রোধ মাপার জন্য তোমাকে নতুন আর একটা যন্ত্র আনতে হবে। তাহলে এটা ঝামেলার না? এই কারণে আমরা রোধ থার্মোমিটার কম ইউজ করি বা করি না। ঠিক আছে? ওকে, ঠিক আছে, সামনে আমরা আগাই, দেখবা যে আরো যা যা কনফিউশন আছে ক্লিয়ার হয়ে যাবে। তাইলে আমরা এখন দেখব কিভাবে আমরা তাপমাত্রিক স্কেলের মাধ্যমে তাপমাত্রা মাপি। তাপমাত্রিক স্কেলের মাধ্যমে আমরা কিভাবে তাপমাত্রা মাপি। তিন ধরনের তাপমাত্রিক স্কেল বেশি প্রচলিত আছে: সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। এই তিনটা স্কেলের মাধ্যমে আমরা তাপমাত্রা মাপতে পারি। বাট এই তিনটা স্কেলে যে থার্মোমিটার আছে, সেই থার্মোমিটার আমরা একটু আঁকাই। ঠিক আছে? তো তোমরা এটা আমার সাথে সাথে থার্মোমিটার আঁকাও। সো এই হচ্ছে আমার একটা থার্মোমিটার। তোমরা স্কেল টিস্কেল দিয়ে আঁকাও, আমার মতো খালি এত দরকার নাই। এই হচ্ছে আরেকটা থার্মোমিটার। স্কেল দিয়ে আঁকাইলে তোমাদের আরো সুন্দর হবে, ভালো হবে। এই হচ্ছে তিনটা থার্মোমিটার। তিনটা থার্মোমিটার কোনটা কি? প্রথমটা হচ্ছে ভাই সেলসিয়াস, পরেরটা হচ্ছে ভাই ফারেনহাইট, পরেরটা হচ্ছে ভাই কেলভিন। তাহলে দেখো, এটা হচ্ছে সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে ফারেনহাইট স্কেল, এটা হচ্ছে কেলভিন স্কেল। বলতে পারে এটা সেলসিয়াস থার্মোমিটার, এটা ফারেনহাইট থার্মোমিটার, এটা কেলভিন থার্মোমিটার। কেলভিন থার্মোমিটারটা বেশি নিচে মোটা হয়েছে। আচ্ছা, তো এদের নিচের দিকে একটা অংশের মতো থাকে, যাই হোক, এরকম থাকে আর কি। যাই হোক, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের তিনটা থার্মোমিটার। তো আমাদের টার্গেট হচ্ছে সেলসিয়াস স্কেলের টেম্পারেচারকে সি দ্বারা লিখে, ফারেনহাইট স্কেলের টেম্পারেচারকে এফ দ্বারা লিখে, কেলভিন স্কেলের টেম্পারেচারকে আমরা সাধারণত কে দ্বারা লিখি। যাই হোক, এগুলো তোমরা কম বেশি জানো। এখন আমাদের টার্গেট হচ্ছে তিন ধরনের স্কেলের ভিতরে আমরা সম্পর্ক নির্ধারণ করব। বাট এই সম্পর্কটা নির্ধারণ করার আগে আমাদেরকে দুইটা স্থির বিন্দু সম্পর্কে আইডিয়া নিতে হয়। এই তিন ধরনের স্কেলের সম্পর্ক তোমরা অনেকেই জানো যে ভাইয়া ছোটবেলায় পড়ছি C/5 সমান সমান F-32/9 সমান সমান K-273/5। এটা তোমরা জানো। বাট এই জিনিসটা কিভাবে আসলো এটা যদি তোমার জানা থাকে, তুমি তাপমাত্রিক স্কেল বা কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল না থাকলে অনেক সময় তাপমাত্রা মাপতে পারবা। কিভাবে আসছে যদি এটা জানা থাকে, তাই চলো আমরা সেটাই জানবো। আর সেটা জানতে হলে আমাদের একটা পদ্ধতি সম্পর্কে জানতে হবে, নাম হচ্ছে দুই স্থির বিন্দু পদ্ধতি। সো এই দুই স্থির বিন্দু পদ্ধতির সাহায্যে আমরা তাপমাত্রা মাপতে পারি বিশেষ উপায়। বাট তার আগে আমরা দেখবো এই দুইটা স্থির বিন্দুর পরিচয় কি। প্রথমে আসি নিম্ন স্থির বিন্দু। ভাইয়া, নিম্ন স্থির বিন্দু সম্পর্কে সংজ্ঞা অনেক কিছু লেখা আছে, আমি সহজ ভাষায় বলে দিই। ইংলিশে এটাকে বলা হয় আইস পয়েন্ট। আইস পয়েন্ট মানে কি ভাইয়া? আইস পয়েন্ট মানে হচ্ছে বাংলা এটাকে বলে বরফ বিন্দু। বরফ বিন্দু, কিন্তু আমি সবসময় আজকের ক্লাসে তোমাদেরকে আইস পয়েন্টই বলবো, শুনতে ভালো লাগে বরফ বিন্দু। আইস পয়েন্ট, ঠিক আছে। আইস পয়েন্টের টেম্পারেচার বা আইস পয়েন্টের টেম্পারেচার কত? আইস পয়েন্টের ডেফিনেশন হচ্ছে যেই টেম্পারেচারে আইস পানিতে পরিণত হয় অথবা পানি আইসে পরিণত হয় তাকেই বলা হয় আইস পয়েন্ট। তাহলে বলো, বরফ কোন তাপমাত্রায় পানিতে পরিণত হয় অথবা পানি কোন তাপমাত্রায় বরফে পরিণত হয়? সবার পরিচিত সেই তাপমাত্রা 0°C। সো 0°C আমরা বলি হচ্ছে ভাইয়া আইস পয়েন্ট। ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রাটা কত? ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রাটা হচ্ছে 32°F। কেলভিন স্কেলে এই তাপমাত্রাটা হচ্ছে ভাইয়া 273 কেলভিন। সো এই যে ফারেনহাইট স্কেলে আইস পয়েন্ট এইটা, কেলভিন স্কেলে আইস পয়েন্ট হচ্ছে এইটা। সো দেখো এবার ডেফিনেশনে আসে কি বলছে। স্বাভাবিক চাপে যেই তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, অর্থাৎ বরফ পানি হওয়া শুরু করে, অথবা বিশুদ্ধ বরফ এবং পানি যেই তাপমাত্রায় তাপীয় সাম্যাবস্থায় থাকে তাকে বলা হয় নিম্ন স্থির বিন্দু। এই সংজ্ঞা তোমরা পারবা, একটা জিনিস পরীক্ষার খাতায় তোমরা লিখবা না এবং শূন্য পাবা, সেটা হচ্ছে স্বাভাবিক চাপে। এই কথাটা অবশ্যই পরীক্ষার খাতায় লিখতে হবে, না লিখলে কিন্তু তোমাকে নাম্বার কাটবে। ঠিক আছে? তাহলে প্রথমেই তুমি স্বাভাবিক চাপ এই কথাটা লিখে নিবা। কেমিস্ট্রিতে দেখছো না অনেক জায়গায় নির্দিষ্ট তাপমাত্রা একটা কথা লাগাই দেয়, ঠিক একইভাবে এখানে মাথায় রেখো স্বাভাবিক চাপ এই কথাটা লিখতে হবে। ঠিক আছে? গেল নিম্ন স্থির বিন্দু। এবার আসো ঊর্ধ্ব স্থির বিন্দু। ভাইয়া, ঊর্ধ্ব স্থির বিন্দু সম্পর্কে অনেক কিছু লেখা আছে, আমি সংক্ষেপে বলি। বাষ্পবিন্দুর নাম শুনছো? বাষ্পবিন্দু, ইংলিশে এটাকে বলে স্টিম পয়েন্ট। স্টিম পয়েন্ট, আমি স্টিম পয়েন্টই বলবো। হ্যাঁ, বাষ্পবিন্দু লিখাটা একটু কষ্ট লাগে। বাষ্পবিন্দু স্টিম পয়েন্ট, ঠিক আছে। বাষ্পবিন্দু বা স্টিম পয়েন্টে কি হয়? ওয়াটার বা পানি বাষ্পে পরিণত হয়। ওয়াটার বাষ্পে পরিণত হয়, দ্যাট ইজ পানি ভ্যাপারে পরিণত হয়। ভ্যাপার মানে হচ্ছে বাষ্প, অথবা বাষ্প পানিতে পরিণত হতে পারে। এখন আমরা বলো কোন তাপমাত্রায় এই ঘটনা ঘটে। আমরা সবাই জানি যে আমাদের 100°C পানি বাষ্প হওয়া শুরু করে। ফারেনহাইট স্কেলে এই টেম্পারেচারটা হচ্ছে 212°F। আর কেলভিন স্কেলে এই টেম্পারেচারটা হয় ভাইয়া 373 কেলভিন। ঠিক আছে? সো এই যে আমাদের বাষ্পবিন্দু আমরা পেয়ে গেছি 100° বা 212°F বা 373 কেলভিন। বাষ্পবিন্দুতে কি হয়? বাষ্প পানি বাষ্পে কনভার্ট হয় বা পানি বাষ্পীভূত হওয়া শুরু করে। তাহলে সংজ্ঞাটা কি হবে? স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় পানি বাষ্পীভূত হতে শুরু করে অথবা পানি এবং বাষ্প তাপীয় সাম্যাবস্থায় থাকে তাকে বলা হচ্ছে আমাদের ঊর্ধ্ব স্থির বিন্দু। তাহলে দেখো, স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় পানি ফুটতে থাকে, বিশুদ্ধ পানি এবং বাষ্প তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাকে বলে ঊর্ধ্ব স্থির বিন্দু। অথবা তুমি এটাকে মনে রাখো বাষ্পবিন্দু, আর এইটাকে মনে রাখো ভাইয়া বরফ বিন্দু।
আর এই দুইটা বিন্দুর মধ্যে যে পার্থক্য সেটাকে বলা হয় মৌলিক ব্যবধান। ভাইয়া এই মৌলিক ব্যবধানটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। হ্যাঁ, মৌলিক ব্যবধানটা খুব বেশি সিগনিফিকেন্ট কিছু না, জাস্ট একটু কি মনে রাখো, বাষ্প বিন্দু আর বরফ বিন্দুর যে পার্থক্য তাকে বলে মৌলিক ব্যবধান। ঠিক আছে, সো এটা তেমন ইম্পর্টেন্ট জিনিসপাতি না, সামনে আমরা দেখবো। তো যাই হোক, আমাদের এখন এইখানে চলে আসি। তাইলে দেখো, আমাদের এই হচ্ছে সেলসিয়াস, এই হচ্ছে ফারেনহাইট, এই হচ্ছে কেলভিন স্কেল। তো আমরা ধরে নিলাম আমাদের টার্গেট হচ্ছে এখন এই স্কেল গুলাতে এই দুইটা বিন্দুকে শনাক্ত করা, এই দুইটা বিন্দুর পজিশন কোথায় সেগুলো দেখা। প্রথমে আমরা দেখবো বরফ বিন্দু কোথায়, দেন আমরা দেখবো বাষ্প বিন্দু কোথায়। আর এই দুইটা বিন্দুকে কাজে লাগিয়ে আমি অজানা কোনো একটা বিন্দুর তাপমাত্রা মাপবো। সাপোজ তোমাকে আমি থার্মোমিটার গুলা দিয়ে একটা বস্তুর তাপমাত্রা মাপতে বললাম, ওই বস্তুর তাপমাত্রা তো তুমি তখনও জানো না, সেটা হবে একটা অজানা তাপমাত্রা বা অজানা বিন্দুর তাপমাত্রা। সো এই দুইটা স্থির বিন্দুকে কাজে লাগিয়ে আমরা যে কোনো একটা অজানা তাপমাত্রা মাপতে পারি বা অজানা বিন্দুর তাপমাত্রা মাপতে পারি। তাহলে চলো প্রথমে আমরা দেখি যে স্থির বিন্দুটা কোথায়, স্থির বিন্দু গুলা কোথায়। আমরা ধরে নিলাম যে সেলসিয়াস স্কেলে আইস পয়েন্ট বা বাষ্প বিন্দুটা আছে এই বরাবর। তো এই বরাবর আমাদের সবগুলো স্কেলে আইস পয়েন্ট বা বরফ বিন্দুটা আছে। ঠিক আছে, তো এই বরাবর আছে হচ্ছে আমাদের বরফ বিন্দু, বরফ বিন্দু। সো বরফ বিন্দুটা এক এক স্কেলে কিন্তু এদের টেম্পারেচার রিডিং এক এক রকম। যেমন সেলসিয়াস স্কেলে টেম্পারেচার রিডিং হবে 0 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আমাদের কি বলা হয়, ফারেনহাইট স্কেলে টেম্পারেচার রিডিং হবে 32 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলে টেম্পারেচার রিডিংটা হবে 273 কেলভিন। বরফ বিন্দুর কাহিনী শেষ। এখন আসো ভাই বাষ্পবিন্দু। বাষ্পবিন্দু এই গেল আমাদের বাষ্পবিন্দু। দেখো বাষ্পবিন্দু, বাষ্পবিন্দুতে কি হয় ভাইয়া, বাষ্পবিন্দুতে আমাদের সেলসিয়াস স্কেলে টেম্পারেচারটা ছিল ভাইয়া 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে টেম্পারেচারটা ছিল ভাইয়া 212 ডিগ্রি ফারেনহাইট, কেলভিন স্কেলে টেম্পারেচারটা ছিল ভাইয়া 373 কেলভিন। তাহলে আমরা প্রত্যেকটা স্কেলের জন্য বাষ্পবিন্দুগুলো বের করে ফেলছি। এখন দুইটা স্থির বিন্দু যেহেতু আমার জানা আছে, এখন আমি দেখব কোন পয়েন্টে আমার অজানা অজানা তাপমাত্রাটা কোন স্কেলে কত। তাহলে আমরা ধরে নিলাম আমাদের অজানা তাপমাত্রাটা এই বরাবর আছে, অজানা তাপমাত্রাটা এই বরাবর আছে। তো অজানা তাপমাত্রাটা আমি সেলসিয়াস স্কেলে ধরলাম সি, ফারেনহাইট স্কেলে ধরলাম এফ, কেলভিন স্কেলে ধরলাম কে। সো আমাদের টার্গেট কি, এই সি, এফ আর কে এর মধ্যে রিলেশন বের করা। রিলেশনটা বের করার জন্য আমাদের তাপমাত্রা পরিমাপের বিখ্যাত একটা মূলনীতি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে আমাদের তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক বের করার একটা ফর্মুলা। সো এইখানে যে বক্স দুইটা আছে এগুলো তোমাদের মাথায় রাখার দরকার নাই, এগুলা মাথায় রাখার দরকার নাই। ঠিক আছে, এগুলাকে আমরা হালকা করে কেটে দিলাম, আমরা আমাদের মতো দেখবো, সমস্যা নাই। ঠিক আছে, এই বক্সগুলো আপাতত দরকার নাই মাথায় রাখার। তাইলে চলো, তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক বলতে আমরা বুঝতেছি সি, এফ আর কে এদের ভিতর সম্পর্ক। তাহলে এই সম্পর্কের উপর বেস করে আমরা কিন্তু তাপমাত্রা মাপতে পারি। এখন তাপমাত্রা মাপার একটা মূলনীতি আছে এবং এটা সব জায়গায় খাটে। তাপমাত্রা মাপার মূলনীতিটা অনেক সময় এমসিকিউতেও আসে। তাপমাত্রা মাপার মূলনীতিটা কি ভাইয়া, আমরা একটু খাতায় লিখি, এখানে সবাই একটু লিখি। তাপমাত্রা, এটা কি কালি নিলাম, তাপমাত্রা মাপার মূলনীতি সবাই খাতায় লিখবো। হ্যাঁ, তাপমাত্রা তাপমাত্রা পরিমাপের মূলনীতিটা আমি লিখবো, বাট তার আগে আমার এখানে থার্মোমিটার গুলো এঁকে বিন্দুগুলো একটু সিলেক্ট করা জরুরি। যেহেতু আমি অলরেডি আগে স্লাইডে এঁকে আসছি, বাট তোমাদের হয়তো আঁকা লাগবে না, বাট আমার হয়তো একটু আঁকা লাগবে। কারণ এরকম কোনো সিস্টেম নাই যে আগের স্লাইডের জিনিস হচ্ছে আমি পরের স্লাইডে কপি করতে পারবো। করতে পারলে খুব ভালোই তো, বুঝছো। কিছু কিছু ইনভেনশন কিন্তু পৃথিবীতে এখনো মানুষের বাকি আছে, সবকিছু কিন্তু এখনো ইনভেন্ট হয় নাই, বুঝছো। অনেকে মনে করে কি যে দুনিয়া সবকিছু হচ্ছে ইনভেন্ট হয়ে গেছে, আর কিছু করার বাকি নাই, বাট বাস্তবে কিন্তু তা না। বরং তো সৃষ্টি জগতের মাত্র 4% নলেজ এখন মানুষের কাছে আছে, 96% এখনো মানুষ জানে না বা বুঝে না বা ব্যাখ্যা করতে পারে না। সো তোমাদের যাদের হচ্ছে গিয়ে রিসার্চের চিন্তা ভাবনা আছে বা নতুন কিছু করতে চাও, এই ধরনের চিন্তা ভাবনা আছে, তোমাদের জন্য কিন্তু খুব বড় একটা সুযোগ যে তোমরা তোমাদের আশেপাশে জিনিসপাতিকে এক্সপ্লোর করো। ঠিক আছে, যত বেশি এক্সপ্লোর করবা তত বেশি দেখবা যে তোমাদের জন্য নতুন সম্ভাবনা হচ্ছে গিয়ে তৈরি হচ্ছে। তো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে গিয়ে আইস পয়েন্ট, এটা হচ্ছে গিয়ে স্টিম পয়েন্ট, তাই তো। স্টিম পয়েন্ট আমাদের সেলসিয়াস, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। সেলসিয়াসে ছিল এই 0 ডিগ্রি, আরেকবার লিখা গেল। এই হচ্ছে গিয়ে ফারেনহাইটে ছিল 32 ডিগ্রি, এখানে কেলভিনে ছিল 273 কেলভিন। আর আমাদের এখানে স্টিম পয়েন্টে এখানে ছিল 100 ডিগ্রি, এই ছিল আমাদের কত, 212 ডিগ্রি ফারেনহাইট, এইখানে ছিল আমাদের 373 কেলভিন, রাইট। আচ্ছা, আর অজানার তাপমাত্রাটা আমরা ধরছিলাম হচ্ছে সেলসিয়াসে সি, ফারেনহাইটে এফ, কেলভিনে কে। এই ছিল আমাদের ছবিটা। ঠিক আছে, কথা বলতে বলতে এঁকে ফেললাম। এখন আমাদের তাপমাত্রা পরিমাপের মূলনীতি যেটা বলছে খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে অজানা বিন্দুর তাপমাত্রা। সবাই লিখো খাতায়, অজানা বিন্দুর তাপমাত্রা, অজানা বিন্দুর তাপমাত্রা মাইনাস বরফ বিন্দুর তাপমাত্রা ডিভাইডেড বাই বাষ্প বিন্দুর তাপমাত্রা মাইনাস বরফ বিন্দুর তাপমাত্রা। এই যে রেশিওটা লিখলাম না, এই যে অনুপাতটা লিখলাম না, এই অনুপাতটা সবসময় ধ্রুবক থাকে।
এই অনুপাতটা সবসময় কি থাকে? ধ্রুবক থাকে। ধ্রুবক থাকে কার জন্য? যে কোনো স্কেলের জন্য। এটা যে কোনো তাপমাত্রা স্কেলের জন্য এটা কি থাকে বলতো? ধ্রুবক থাকে এই অনুপাতটা। তুমি বলবা ভাইয়া বুঝি নাই, আসো বুঝাচ্ছি, কোনো সমস্যা নাই, যে কোনো একটু লিখো তারপরে বুঝাচ্ছি। যে কোনো তাপমাত্রা স্কেলের জন্য এটা হচ্ছে গিয়ে প্রযোজ্য বা ধ্রুবক থাকে। এখন আসো আমরা এই অনুপাতটা আগে বের করি। দেখো অজানা বিন্দু তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত? সি। অজানা বিন্দু তাপমাত্রা মাইনাস বরফ বিন্দু তাপমাত্রা ডিভাইডেড বাই বাষ্প বিন্দু তাপমাত্রা মাইনাস বরফ বিন্দু তাপমাত্রা। এই অনুপাতটা আমরা তিনটা স্কেলের জন্য বাইর করব। প্রথমে সেলসিয়াস স্কেলের জন্য বাইর করব, দেন ফারেনহাইট স্কেলের জন্য বাইর করব, দেন কেলভিন স্কেলের জন্য বাইর করব। এই তিনটা অনুপাত সবসময় কি থাকে? ধ্রুবক থাকে। অর্থাৎ তিনটা স্কেলের জন্য আমি তিনটা অনুপাত পাবো, বাট এই তিনটা অনুপাতে কি হবে ভাইয়া? কনস্ট্যান্ট হবে বা ধ্রুবক হবে বা সমান হবে। তিনটা অনুপাতই ধ্রুবকের সমান হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা তিনটা অনুপাত একটু দেখি। দেখো প্রথমে আমরা সেলসিয়াস স্কেলের জন্য আসি। সেলসিয়াস স্কেলে অজানা বিন্দু তাপমাত্রা কত ভাইয়া? সি। বরফ বিন্দু তাপমাত্রা কত ভাইয়া? 0। বাষ্প বিন্দু তাপমাত্রা কত ভাইয়া? 100। বরফ বিন্দু তাপমাত্রা কত ভাইয়া? 0। তাহলে সেলসিয়াস স্কেলের জন্য এই অনুপাতটা কত আসে? সি অজানা বিন্দু মাইনাস বরফ বিন্দু 0 ডিভাইডেড বাই বাষ্প বিন্দু 100 মাইনাস বরফ বিন্দু 0। এটা পাইলাম সেলসিয়াস স্কেলের জন্য অনুপাত। এবার আসো ফারেনহাইট স্কেলের জন্য অনুপাত। ফারেনহাইট স্কেলের জন্য ভাইয়া খেয়াল করো, আমি কালার চেঞ্জ করতেছি, আকাশি কালার নিলাম। অজানা বিন্দু তাপমাত্রা কত ধরছি? এফ। বরফ বিন্দু তাপমাত্রা কত ভাইয়া ফারেনহাইট স্কেলের জন্য? 32। বাষ্প বিন্দু তাপমাত্রা কত ভাইয়া ফারেনহাইট স্কেলের জন্য? 212। বরফ বিন্দু তাপমাত্রা কত ভাইয়া? 32। তাহলে ফারেনহাইটের জন্য অনুপাতটা দেখো, এফ অজানা বিন্দু মাইনাস 32 বরফ বিন্দু ডিভাইডেড বাই 212 বাষ্প বিন্দু মাইনাস 32 বরফ বিন্দু। তাহলে দেখো অজানা বিন্দু মাইনাস বরফ বিন্দু ডিভাইডেড বাই বাষ্প বিন্দু মাইনাস বরফ বিন্দু। ফারেনহাইটের জন্য অনুপাত পেয়ে গেছি। এখন আসো কেলভিন স্কেলের জন্য, আবার কালার চেঞ্জ করি। কেলভিন স্কেলের জন্য খেয়াল করো, কেলভিন স্কেলের জন্য আমরা বলতে পারি অজানা বিন্দু তাপমাত্রা হচ্ছে কে, বরফ বিন্দু তাপমাত্রাটা কত কেলভিন স্কেলে? পাশেই দেখতে পাচ্ছ 273। বাষ্পবিন্দু তাপমাত্রা কত? 373। বরফ বিন্দু তাপমাত্রা কত? 273। ঠিক আছে, তাহলে এইবার দেখো কেলভিনের জন্য অনুপাতটা কি লিখতে পারি? কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273। ঠিক আছে, লিখতে পারি আমরা? পারি তো? পারি। এইবার আসো দেখতে পারি, এইবার আসো। এই অনুপাতের মান সবসময় কি থাকে ভাই? ধ্রুবক থাকে বা কনস্ট্যান্ট থাকে। সবসময় এরা কি থাকে? সমান থাকে, ধ্রুবকের সমান থাকে। তো আমরা কি বলতে পারি এই সবগুলো অনুপাত হচ্ছে সমান? সমান কার সমান? এই ধ্রুবকের সমান। ঠিক আছে, আর এইটা যে কোনো তাপমাত্রা স্কেলের জন্য প্রযোজ্য। যদি যে কোনো তাপমাত্রা স্কেলের জন্য প্রযোজ্য হয় ভাইয়া, এখন কিন্তু কাজ সহজ। এখান থেকে কিন্তু তুমি তিন ধরনের তাপমাত্রা স্কেলের সম্পর্ক বের করতে পারো। তো কত আসে সেটা? এখানে আসবে সি বাই 100, সি মাইনাস 0, 100 মাইনাস 0। এখানে আসবে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 থেকে 32 বিয়োগ করলে কত হয়? 180 সমান সমান এখানে আসতেছে কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 থেকে 273 বিয়োগ করলে কত হয়? 100 হয়। এই হলো 100। এবার সবগুলাকে তুমি এক কাজ করো, 20 দিয়ে গুণ করো। সবাইকে কত দিয়ে গুণ করবা? 20 দিয়ে গুণ করবা। যদি তুমি সবাইকে ভাইয়া 20 দিয়ে গুণ করো তাহলে কি পাবা? তুমি 20 পাবা না, তুমি যেটা পাবা ফাইনালি আমাদের ফাইনাল ফর্মুলাটা তুমি পেয়ে যাবা। সেটা হচ্ছে ভাইয়া সি বাই 100 ছিল, 20 দিয়ে গুণ করলে নিচে আসবে 5 সমান সমান এফ মাইনাস 32 180 কে 20 দিয়ে গুণ করলে পাবা 9 সমান সমান কে মাইনাস 273 ডিভাইডেড বাই পেয়ে যাবো হচ্ছে 5। সো এই ফর্মুলাটাই কিন্তু বা এই রিলেশনটাই কিন্তু আমরা হচ্ছে গিয়ে এভাবে বের করলাম। এখন এইটা আমার বের করে দেখানোর কোনো ইচ্ছা ছিল না, বাট এই প্রসেসটা আমার সামনে অনেক জায়গায় কাজে লাগবে, এই কারণে দেখাইলাম। সো এই হচ্ছে আমাদের তিন ধরনের তাপমাত্রিক স্কেলের মধ্যে সম্পর্ক। বিলিভ মি, এই সম্পর্কের উপর ভিত্তি করে আমাদের অ্যাডমিশনে প্রচুর অঙ্ক আসে। তাহলে চলো আমরা কিছু অঙ্ক দেখে আসি। প্রথম অঙ্ক দেখো, বুটেক্স রুয়েট 11, 12, কুয়েট 7, 8 আসছে। কি লেখা হয়েছে দেখো, বলো কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের কি হবে ভাইয়া? দ্বিগুণ হবে। কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেলের পাঠের কি হবে? হ্যাঁ, একজন বলছে 20 দিয়ে কেন গুণ করব? আমি রিলেশনটাকে সুন্দর করে করতে চাই, এই কারণে আমাদের যে রিলেশনটা বইয়ে লেখা আছে সেই রিলেশনটাকে আনার জন্য ভাইয়া 20 দিয়ে গুণ করতেছি। ঠিক আছে, একজন লেখছে 20 দিয়ে গুণ না ভাগ হবে। আহারে 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 ভাইয়া দেখো, এই সি বাই 100 এটাকে যদি 20 দিয়ে গুণ দাও কত পাবা? 100 আর 20 কাটাকাটি যাবে, নিচে 5 থাকবে। এফ মাইনাস 32 বাই 180 এটাকে 20 দিয়ে গুণ দাও, 180 আর উপরে 20 কাটাকাটি যাবে, নিচে 9 থাকবে। একটু ভাইয়া বুদ্ধি খাটায় কোশ্চেন করবে না? আগে একটু চিন্তা করবা নিজে, হ্যাঁ 1 মিনিট একটু চিন্তা করবা, এরপরে ডুব করে কমেন্টটা করবা। চলো দেখি এই কোশ্চেনটা কি বলছে। কোন তাপমাত্রায় ফারেনহাইট না কোশ্চেন করছে, ঠিক আছে, কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের ডাবল হবে? তো ফারেনহাইট স্কেলের রিডিংটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এফ দ্বারা, আর সেলসিয়াস স্কেলের রিডিংটাকে আমরা প্রকাশ করি হচ্ছে সি দ্বারা। তো আমরা ধরে নিলাম যে সেলসিয়াস স্কেলে ওর রিডিং দিচ্ছে কত? এক্স ডিগ্রি সেলসিয়াস। আমাকে কোশ্চেনে বলছে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণ হবে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে একটা এরকম, মনে করো কোন একটা তাপমাত্রায় সেলসিয়াস স্কেলে টেম্পারেচার দেখাচ্ছে হচ্ছে 10, তাইলে ফারেনহাইট স্কেলে দেখাবে তার ডাবল 20। আবার মনে করো কোন একটা তাপমাত্রায় সেলসিয়াসে দেখাচ্ছে হচ্ছে টেম্পারেচার 100, ফারেনহাইটে দেখাবে ডাবল 200। তাহলে আমরা ধরে নিছি, আমরা তো জানি না সেলসিয়াসে কত দেখাচ্ছে, আমরা ধরে নিচ্ছি সেলসিয়াসে টেম্পারেচার রিডিং দিচ্ছে এক্স ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইটে কত দেখাবে? এর ডাবল। তাহলে ফারেনহাইটে টেম্পারেচার রিডিংটা হবে 2x ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখন আমার বাবা কি লাগবে? এই এক্স এর মানটা লাগবে। এক্স এর মানটা বের করার জন্য কি করতে হবে?
দেখো এখানে আমার সি আর এফ এর মানটা দেওয়া আছে, বা আমি প্রশ্ন করে বুঝতে পারতেছি আমার সি আর এফ এর মধ্যে রিলেশন লাগবে। যদি তাই লাগে আমি এখানে সি আর এফ এর ভিতরে রিলেশনের যে সূত্রটা সেটা একটু লিখি। সেটা হচ্ছে সি বাই 5 সমান সমান এফ মাইনাস 32/9। তাহলে ক্যালকুলেশন করো। এখানে সি এর মানটা কত ভাইয়া? সি এর মান হচ্ছে এক্স, নিচে যাবে একটা 5, এফ এর মান হচ্ছে ভাইয়া 2 এক্স, এই বসায় দিলাম। ঠিক আছে, তাহলে এখানে ভাইয়া কি মান বসাইলাম? সি এর জায়গায় বসাইছি এক্স, এফ এর জায়গায় বসাইছি ভাইয়া 2 এক্স, এই আর কিছু না। তাহলে এখন অঙ্ক করলে কত আসবে ভাইয়া? ক্যালকুলেশন করো। 9x সমান সমান 10x মাইনাস 160। তোমরা তোমাদের মতো এখান থেকে সলভ করো। সো এখান থেকে ভাই এক্স এর মান চলে আসবে 160। সো এক্স এর মান আমি সলভ করে ভাই কত পাচ্ছি? 160 পাচ্ছি। তাহলে দেখো সেলসিয়াসে টেম্পারেচারটা তাহলে কত আসবে? ডিরেক্টলি এক্স 160 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটে কত আসবে? 2 × 160 ডিগ্রি ফারেনহাইট, দ্যাট ইজ 320 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তাহলে সেলসিয়াসের রিডিংটা কত দিচ্ছে? 160, আর ঠিক ঠিক ওই তাপমাত্রায় ফারেনহাইটে দেখাচ্ছে তার ডাবল 320 ডিগ্রি ফারেনহাইট। অনেকে এটা ভুল করে কি -40 আনসার বলে দেয়। -40 তখন হইতো যদি কোশ্চেন করতো কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের সমান হবে, ওইটা হইলে কি হইতো আমরা বলতে পারতাম যে না ঠিক আছে -40, বাট এখানে কিন্তু দ্বিগুণ হবে বলছে। তো কোশ্চেনটা কিন্তু ঘুরাই দিছে, কোশ্চেন পরে আনসার করো। হ্যাঁ, এইটা আমরা পারবো। হ্যাঁ, তাহলে এরপরে দেখো তোমাদের জন্য একটা নতুন কোশ্চেন। এটা আমাদের বুয়েটে 11 সেশনে আসছিল এমসিকিউতে। 501.85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সমতুল্য থার্মোডাইনামিক তাপমাত্রা কত? এখন তুমি বলতে পারো ভাই থার্মোডাইনামিক তাপমাত্রা মানে কি? সোজা বাংলায় বললে থার্মোডাইনামিক তাপমাত্রা বলতে বোঝায় কেলভিন তাপমাত্রা। এখন কেন কেলভিনকে থার্মোডাইনামিক তাপমাত্রা বলা হয়? কারণ থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা আমরা সামনে যত আগাবো দেখবা ম্যাজরিটি কেসে একক হিসেবে ব্যবহৃত হয় কেলভিন, তাপমাত্রা পরিমাপের একক হিসেবে ব্যবহৃত হয় কেলভিন। এই কারণে কেলভিনকেই থার্মোডাইনামিক তাপমাত্রা বলা হয়। সো বেসিক্যালি এইখানে আমাদেরকে কেলভিন তাপমাত্রা দ্যাট ইজ কে বের করতে হবে। আমাদেরকে সি দেওয়া আছে, সি দেওয়া আছে হচ্ছে 501.85। সো এখানে তোমাকে সি আর কে এর ভিতরে রিলেশন বের করতে হবে। তাহলে চলো সি আর কে এর ভিতরে রিলেশন কি ছিল? সি বাই 5 সমান সমান কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। আমরা মাঝে ওই যে ফারেনহাইটের যে ব্যাপারটা ছিল না ওটা লিখলাম না, যেহেতু আমার এখানে সি আর কে এর রিলেশন লাগবে। তাহলে দেখো ভাইয়া এখানে 5 আর 5 কাটাকাটি যাবে, একটু সুন্দর করে সূত্রটাকে। সি এর মান আসবে কে মাইনাস 273, তাহলে আমার লাগবে হচ্ছে কে। তাহলে কে সমান সমান আসবে সি প্লাস 273। সো এটা আমরা সবাই জানি যে সেলসিয়াস তাপমাত্রার সাথে আমরা যদি কেলভিন তাপমাত্রা যোগ করে দেই তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাই? আমরা হচ্ছে গিয়ে সেলসিয়াস তাপমাত্রার সাথে আমরা যদি 273 যোগ করে দেই তাহলে আমরা কেলভিন তাপমাত্রা পেয়ে যাই। তাহলে এইখানে আমরা সেলসিয়াসের তাপমাত্রাটা যোগ করে দিব। তাহলে 501.85 প্লাস হচ্ছে 273, ক্যালকুলেশন করলে তুমি পাবা 774.85। তাহলে আনসার আমার কত আসতেছে ভাইয়া? আনসার কিন্তু আসতেছে বি। 273.15 আমরা এখানে ধরবো না, কারণ আমাদের থাম্ব রুল বলে বা সবসময় আমরা যখন কেলভিনে কনভার্ট করি 273 যোগ করি, আমরা 0.15 বা 16 যোগ করি না। র্যাঙ্কিং আর রোমার স্কেল তোমাদের সিলেবাসে নাই ভাই, ওটা লাগবে না। টেক্সট কপি করা যায়, যেই ফিগারটা আমি আঁকতেছি ওইটা বোধহয় কপি করা যায় না। থাম্ব রুল কি জিনিস ভাইয়া? থাম্ব রুল মানে হচ্ছে যেটা প্রচলিত। তো প্রচলিত হচ্ছে 273 যোগ করা। ঠিক আছে, তোমরা তো প্রচুর কমেন্ট করো দেখা যায়। ভালো কমেন্ট করো, বাট হাতে খাতা কলম রাখো। ঠিক আছে, তাহলে চলো আমাদের এটা কুইজ দিছি, বাট এটা আসলে কুইজ না, এটা আমি করাই দিব তোমাদের। যারা যারা পারো আনসার বলতে পারো। দেখো কি বলছে, খুবই সোজা। কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন স্কেলে একই পাঠ পাওয়া যায়? ঠিক আছে, কোন তাপমাত্রায় পাওয়া যায়? আমরা ধরে নিলাম ফারেনহাইট স্কেলের রিডিংটা হচ্ছে এফ, কেলভিন স্কেলের রিডিংটা হচ্ছে কে। এখন আমাদের বলছে দুইটা স্কেলে একই তাপমাত্রা পাওয়া যাচ্ছে। তো আমরা ধরে নিলাম ফারেনহাইট স্কেলের তাপমাত্রা যদি হয় এক্স ডিগ্রি ফারেনহাইট, কেলভিন স্কেলের তাপমাত্রা কত হবে? এক্স কেলভিন হবে, কারণ দুইটা স্কেলে আমার টেম্পারেচার একটাই দিচ্ছে, আমরা ধরে নিচ্ছি তার মান হচ্ছে এক্স। সো আমার এক্স এর মানটা বাইর করতে হবে। লাগবে কার কার রিলেশন? এফ আর কে এর রিলেশন। লাগাও এফ আর কে এর রিলেশন। এফ মাইনাস 32/9 সমান সমান কে মাইনাস 273/5। এখন কিন্তু আর আমার সি লাগতেছে না। দেখো ভাইয়া এফ এর মানটা কত? এফ হচ্ছে গিয়ে এক্স, এফ এর মানটা কিন্তু এখানে এক্স, এফ এর মানটা দেখো এক্স, আবার কে এর মানটাও দেখো ভাইয়া এক্স। তাহলে বসাই x minus 32/9 সমান সমান x minus 273 ডিভাইডেড বাই 5। তাহলে এই যে আমাদের যে ইকুয়েশনটা সেটা সলভ করলে তুমি x এর মান পেয়ে যাবা। তাহলে x এর মান তোমরা আমাকে বলো তো কত আসে এখান থেকে? আমার মনে হচ্ছে এটা আসবে হচ্ছে 574.25, এটাই আসা উচিত। দেখি তো তোমাদের এটা আসছে কিনা, নাকি আমারই ভুল হয়েছে। হ্যাঁ, সি হবে আনসার। অনেকেই হচ্ছে গিয়ে বলে দিছো, ভেরি গুড। ঠিক আছে, সো এই হচ্ছে কি আমাদের ঘটনা, আনসার হবে সি। ঠিক আছে, সো কোয়াইট ইজি একটা প্রবলেম বা কোয়াইট ইজি একটা জিনিস। তো এতক্ষণ আমরা দেখলাম 3 ধরনের তাপমাত্রার স্কেলের ভিতর সম্পর্ক। এখন আমরা একটা নতুন জিনিস দেখবো। এখানে আমরা দেখছি 3 ধরনের তাপমাত্রা স্কেলের ভিতর সম্পর্ক, বা 3 ধরনের তাপমাত্রা স্কেলের তাপমাত্রার মধ্যে সম্পর্ক। এখন আমরা দেখবো 3 ধরনের স্কেলের তাপমাত্রার ব্যবধানের সম্পর্ক। আগে হেডিংটা লিখে এরপরে বলতেছি আসলে আমরা কি করতে যাচ্ছি। সবাই লেখো, 3 ধরনের স্কেলে 3 ধরনের স্কেলে
তাপমাত্রা ব্যবধানের সম্পর্ক, তাপমাত্রা ব্যবধানের সম্পর্ক। তিন ধরনের স্কেলে তাপমাত্রা ব্যবধানের সম্পর্ক। এখন তোমার কাছে মনে হইতে পারে ভাই তাপমাত্রা ব্যবধান জিনিসটা কি? মনে করো তোমাকে আমি বললাম যে সাপোজ কোন একটা বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, এর টেম্পারেচারটাকে ফারেনহাইটে কনভার্ট করে তুমি কি করবা? সুন্দর মতো C/5 সমান সমান F-32/9 এটা অ্যাপ্লাই করে এফ এর মানটা বাইর করবা। বাট তোমাকে যদি আমি বলি কোন বস্তুর তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে নেওয়া হলো, তাহলে বস্তুটার তাপমাত্রার পরিবর্তন কত ঘটানো হইলো বা তাপমাত্রার ব্যবধান কত ঘটানো হইলো? 10 ডিগ্রি সেলসিয়াস। ব্যবধানের জায়গায় বা ব্যবধান ব্যবধান বলতে পারো তুমি এটাকে, অথবা পরিবর্তনও বলতে পারো। তিন ধরনের স্কেলে তাপমাত্রা পরিবর্তনের মধ্যে সম্পর্ক বলতে পারো, ঠিক আছে? তাহলে এখন যদি তোমাকে বলি যে সেলসিয়াস স্কেলে একটা বস্তুর তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি করা হয়েছে, তাহলে এখানে তাপমাত্রা পরিবর্তন কতটুকু করা হয়েছে? 10 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি তোমাকে বলি ফারেনহাইট স্কেলে, তাহলে তাপমাত্রার পরিবর্তনটা কত হয়েছে? এখন কিন্তু তুমি একটু বিপদে পড়ছো, কারণ তুমি একটু আগে যে রিলেশন পড়ছো C/5 ডিভাইডেড বাই F-32/9, সেটা পড়ছো তাপমাত্রার সম্পর্ক। বাট এইখানে তোমাকে আমি তাপমাত্রার পরিবর্তন দিয়ে দিছি 10 ডিগ্রি সেলসিয়াস, তোমাকে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পরিবর্তনটা জানতে চাইছি। সো এখন তোমাকে শিখতে হবে তিন ধরনের স্কেলে তাপমাত্রার পরিবর্তনের সম্পর্কটা কিরকম হয়, ঠিক আছে? আমরা আস্তে আস্তে দেখবো, কোনো প্যারা নিও না। সেই পরিবর্তনের সম্পর্কটা দেখার জন্য আমাকে একটা জিনিসের আশ্রয় নিতে হবে, সেটা হচ্ছে ভাইয়া ওই যে স্টিম পয়েন্ট, আইস পয়েন্ট, আর এদের যে পার্থক্য সেটাকে আমরা বলছিলাম মৌলিক ব্যবধান। স্টিম পয়েন্ট, আইস পয়েন্ট আর হচ্ছে মৌলিক ব্যবধান, এই তিনটা আমার লাগবে। তো প্রথমে আসি আমরা সেলসিয়াস স্কেলের জন্য। আমাদের স্টিম পয়েন্ট কত ছিল ভাইয়া? 100 ডিগ্রি সেলসিয়াস। আমাদের আইস পয়েন্ট ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পার্থক্য কত ভাইয়া এই দুইটা পয়েন্টের পার্থক্য হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এবার আসে ফারেনহাইটের জন্য। ফারেনহাইটের জন্য স্টিম পয়েন্ট কত ছিল ভাইয়া? 212 ডিগ্রি ফারেনহাইট। আইস পয়েন্ট ছিল 32 ডিগ্রি ফারেনহাইট। আর এই দুইটা টেম্পারেচারের পার্থক্য কত ভাইয়া? 180 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? এই 212 আর 32 পার্থক্য কত? 180 ডিগ্রি ফারেনহাইট। কেলভিনের জন্য আসো ভাইয়া। কেলভিনের জন্য উপরে কত ভাইয়া? স্টিম পয়েন্ট হচ্ছে 373 কেলভিন, আইস পয়েন্ট হচ্ছে 273 কেলভিন। আর এই দুটার পার্থক্য কত হয় ভাইয়া? দুটার পার্থক্য হয় 100 কেলভিন। তাইলে দেখো ভাইয়া, আমাদের মেইন ফোকাস কিন্তু বরফ বিন্দু বা বাষ্প বিন্দুতে না, আমাদের মেইন ফোকাস এখন তাপমাত্রার পার্থক্য বা তাপমাত্রার ব্যবধানের দিকে। সো আমাদের মেইন ফোকাস এখন থাকবে ভাইয়া এই যে এই ছকটার দিকে। এই ছকটা আসলে কি বোঝাচ্ছে? এই ছকটা বোঝাচ্ছে আমাদের সেলসিয়াস স্কেলে বরফ বিন্দু আর বাষ্প বিন্দুর পার্থক্য হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আবার ফারেনহাইট স্কেলে এই পার্থক্যটা দাঁড়াচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট। আবার কেলভিন স্কেলে এই পার্থক্যটা দাঁড়াচ্ছে 100 কেলভিন। আবার বলি, সেলসিয়াস স্কেলে বরফ বিন্দু আর বাষ্প বিন্দুর মধ্যে পার্থক্যটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে বরফ বিন্দু আর বাষ্প বিন্দুর মধ্যে পার্থক্য হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলে বরফ বিন্দু বাষ্প বিন্দুর মধ্যে পার্থক্য হচ্ছে 100 কেলভিন। তো আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য যেই কথা ফারেনহাইট স্কেলে 180 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পার্থক্য একই কথা। 180 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার ব্যবধান বলতে পারো বা পার্থক্য বলতে পারো, একই কথা। আবার 100 কেলভিন তাপমাত্রার পার্থক্য একই কথা। 100 কেলভিন তাপমাত্রার পার্থক্য একই কথা। এখন কথা হলো ভাইয়া, এইখানে আমি ইকুইভ্যালেন্ট সাইন দিছি একটা। দেখো এরকম তিনটা সমান চিহ্ন দিছি, কেন দিছি একটু বলি। হ্যাঁ নাবিল, কোনটা বুঝো না একটু বলো। হ্যাঁ আমি তো অনেক লেখি। একজন বলছে 574 ফারেনহাইট কিভাবে হয়? 273 ফারেনহাইট ম্যাক্সিমাম হয়। আল্লাহ রে, না, ফারেনহাইটের টেম্পারেচার শুধুমাত্র যে স্টিম বিন্দু পর্যন্তই থাকে তা না, এর চাইতে বেশি টেম্পারেচার হইতে পারে, ঠিক আছে? প্যারা নিও না। ওকে দেখো, এই ইকুইভ্যালেন্ট সাইন, আচ্ছা আমি যে একজন লেখছে, আমি নাকি অনেক লিখি? এখন তুমি আমারে বলো, আমি যে এত লিখতেছি, আমি লেখার সময় তোমরা তাহলে কিবোর্ডে টাইপ করতেছো কেন? তোমাদের না লিখার কথা? এত এত কমেন্ট চলে আসে কেন? আমি যখন লিখি, আমি যখন লিখবো তুমিও তখন লিখবা। আসো দেখো, এই হচ্ছে ইকুইভ্যালেন্ট সাইন। এখন ইকুইভ্যালেন্ট সাইন আমরা কখন দেই? যখন আমরা তাপমাত্রার পার্থক্য গুলাকে লিখি তখন আমরা ইকুইভ্যালেন্ট সাইন দিই। এই ইকুইভ্যালেন্ট সাইনের অর্থ হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য যেই কথা, 180 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা পার্থক্য একই কথা, 100 কেলভিন তাপমাত্রা পার্থক্য একই কথা। সো এই জিনিসটা ভাই একটু মাথায় রাখবা। সো এই জিনিসটা যদি তোমার মাথায় থাকে, এইখান থেকে আমরা কিন্তু সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের ভিতরে একটা শর্টকাট সম্পর্ক নিয়ে আসতে পারি। তোমার এমসিকিউতে সুবিধার জন্য আমি শর্টকাটটা লিখে দিচ্ছি। শর্টকাটটা দেখো, সেলসিয়াস আর ফারেনহাইটের ভিতরে কি রিলেশন পাওয়া যায়? সেলসিয়াস এন্ড ফারেনহাইট, দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য আর 180 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা পার্থক্য সমান। তাইলে দেখো আমি এখানে বলতে পারি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিফারেন্স, টেম্পারেচারকে সংক্ষেপে লিখলাম টেম্প, আর এখানে ডিফারেন্সকে সংক্ষেপে লিখলাম ডিফ, ঠিক আছে?
100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিফারেন্স ইকুইভ্যালেন্ট 180 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার ডিফারেন্স। তাহলে এখন আমরা দেখব 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিফারেন্স কত ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার ডিফারেন্সের সমান। এইটা হবে ভাইয়া 180 কে তুমি 100 দিয়ে ভাগ করে দিবা, এত ডিগ্রি টেম্পারেচার ফারেনহাইট টেম্পারেচার ডিফারেন্সের সমান। সো দেখো 180/100, এই যে 100 এর জন্য ছিল 180, তাহলে একের জন্য কত আসবে 180/100। তাহলে এটা যদি তুমি কাটাকাটি করো, এটা উপরে দেখবা 9 চলে আসছে, নিচে দেখবা 5 চলে আসছে। সো এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা 9/5 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার ডিফারেন্স। অর্থাৎ এইখান থেকে আমরা কি বুঝলাম ভাইয়া, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য আর 9/5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা পার্থক্য একই কথা। অথবা সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য সমান সমান ফারেনহাইট স্কেলে 9/5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পার্থক্য। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবা, এমসিকিউতে কাজে লাগবে। ঠিক আছে, এমসিকিউতে কাজে লাগবে, এমসিকিউতে কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এখন দেখো ভাইয়া, আমি এখন যেটা তোমাকে দেখাবো সেটা হচ্ছে সেলসিয়াস আর কেলভিনের ভিতর সম্পর্কটা। তাহলে কি সেলসিয়াস আর কেলভিনের ভিতর সম্পর্কটা তোমরা সবাই জানো, তাও আমি একটু দেখাই দিই সেলসিয়াস এন্ড কেলভিন। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিফারেন্স যেই কথা আমরা দেখতে পাচ্ছি যে 100 কেলভিন টেম্পারেচার ডিফারেন্স একই কথা। 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিফারেন্স যেই কথা, 100 কেলভিন টেম্পারেচার ডিফারেন্স একই কথা। দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য যেই কথা, 100 কেলভিন তাপমাত্রা পার্থক্য একই কথা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য যেই কথা হবে ভাইয়া, 1 কেলভিন তাপমাত্রা পার্থক্য একই কথাই হবে। অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য সমান সমান 1 কেলভিন তাপমাত্রার পার্থক্য, 1 কেলভিন তাপমাত্রার পার্থক্য, 1 কেলভিন তাপমাত্রার পার্থক্য। ঠিক আছে, তাহলে এটা তোমরা সবাই জানো, মাথায় রাখবা। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য হচ্ছে 1 কেলভিন তাপমাত্রা পার্থক্যের সমান, আর 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য হচ্ছে 9/5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা পার্থক্যের সমান। এখন ভাই কেন এই জিনিসটা পড়াইলেন? পড়ানোর কারণ হচ্ছে দেখো আমাদের ভার্সিটিতে এই জিনিসটা নিয়ে কোশ্চেন আসছে। দেখো কি বলছে, 1 কাপ পানির তাপমাত্রা 100 ডিগ্রি থেকে 35 ডিগ্রিতে নামানো হইলো, এটা হবে সেলসিয়াসে আর কি। 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে নামানো হইলো। তাইলে বলো তো এখানে টেম্পারেচারের ডিফারেন্স কত? টেম্পারেচারের ডিফারেন্স কত? 100 থেকে 35-এ নামাইছি, টেম্পারেচারের ডিফারেন্স হচ্ছে 65 ডিগ্রি সেলসিয়াস। কোয়েশ্চেন করছে ফারেনহাইট স্কেলে এর পরিবর্তন কত হবে, ফারেনহাইট স্কেলে এর পরিবর্তনটা কত হবে, এটা আমাকে কোয়েশ্চেন করছে। এখন ভাই ফারেনহাইট স্কেলে পরিবর্তনটা কেমনে মাপবো? তোমাকে কিন্তু তাপমাত্রার সম্পর্কটা লিখলে হবে না। অনেকেই ম্যাক্সিমাম যে ভুলটা করবে এখানে, যে আচ্ছা সেলসিয়াসে মান পাইছি হচ্ছে 65 তাপমাত্রা পরিবর্তন, সো অনেকে যেটা করবে যে C/5 সমান F-32/9 এইটা বসায় দিবে। এটা বসানলে কি হবে, সি এর জায়গায় ওরা করবে কি সুন্দর মতো 65 বসায় দিবে। আর এটা বসায় তুমি যদি অঙ্ক করো, পুরো অঙ্ক ভুল হবে। কারণ এই যে রিলেশনটা তুমি লিখছো এটা হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইটের তাপমাত্রা সম্পর্কে রিলেশন, বাট তোমাকে এখানে কিন্তু তাপমাত্রা পরিবর্তন দেওয়া আছে। তাপমাত্রার পরিবর্তনের রেসপেক্টে তোমার সেলসিয়াস আর ফারেনহাইটের রিলেশনটা লিখতে হবে। তাহলে সেলসিয়াস আর ফারেনহাইটের সাথে তাপমাত্রা পরিবর্তনের রিলেশনটা কি আমরা পড়ায় আসছি। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রা পার্থক্য বা তাপমাত্রা ব্যবধান যাই বলো, সেইটা কার সমান? এটা হচ্ছে আমাদের 9/5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পার্থক্যের সমান। তাহলে দেখো 65 ডিগ্রি টেম্পারেচার ডিফারেন্স ছিল, তাহলে 65 ডিগ্রি টেম্পারেচার ডিফারেন্স কত ফারেনহাইট টেম্পারেচার ডিফারেন্সের সমান হবে? 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য হবে 65 ইন্টু 9/5 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা পার্থক্যের সমান। সো তুমি যদি এখানে ক্যালকুলেশন করো আনসার পেয়ে যাবা। আনসার পাবো হচ্ছে ধরো 117 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করো। ঠিক আছে, তো আনসার কত আসতেছে? 117 ডিগ্রি। ঠিক আছে, একজন কোশ্চেন করছিল ভাইয়া ফারেনহাইটের টেম্পারেচার তো 212 বেশি হতে পারে না ভাইয়া, স্টিম বিন্দুর চাইতেও বেশি তাপমাত্রা কোনো বস্তু থাকতে পারে না? 100 ডিগ্রি সেলসিয়াসের চাইতে বেশি তাপমাত্রা হওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব। ঠিক আছে, স্টিম বিন্দুর চাইতেও বেশি তাপমাত্রা হয়, কাজেই ফারেনহাইটের টেম্পারেচার 212 এর চাইতে বেশিও হওয়া সম্ভব। তো এটা আমরা দেখে ফেললাম। হ্যাঁ, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসলে ভুল করা যাবে না। ওকে, তাহলে এই যে আমরা এইখানে ছিলাম, এটা আমরা দেখে ফেললাম। তো এতক্ষণ আমরা অনেক বকবক করছি ভাইয়া, যে বকবক করছি কি, যে বিভিন্ন ধরনের তাপমাত্রিক ধর্ম ব্যবহার করে আমরা হচ্ছে তাপমাত্রা মাপতে পারি। বলছিলাম তোমাকে রেজিস্ট্যান্স ব্যবহার করে, তারপরে ভলিউম ব্যবহার করে, প্রেসার ব্যবহার করে, তারপরে পারদের লেভেল ব্যবহার করে আমরা তাপমাত্রা মাপতে পারি। কিন্তু আমি কিন্তু তোমাকে একবারও কিভাবে, কোন ইকুয়েশনের মাধ্যমে বা কোন গাণিতিক উপায়ে তাপমাত্রাটা আমরা পরিমাপ করি সেটা এখনো বলি নাই, এবং সেটা এখন বলবো। এবং এটা কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে সবাই খাতায় ভাই একটু হেডিং দাও। হেডিংটা হচ্ছে তাপমাত্রিক আচ্ছা আচ্ছা, দেখি সানি কোনটা বুঝো নাই। লাস্ট স্লাইড এগেইন। আচ্ছা, লাস্ট স্লাইড এগেইন। ঠিক আছে, লাস্ট স্লাইড এগেইন। কই গেল? লাস্ট স্লাইডে কি করছি আমরা?
লাস্ট স্লাইডে আমরা ঐকিক নিয়ম করছি। দেখো বারবার বলছি ভাইয়া যে এইখানে তোমাকে তাপমাত্রার একটা পরিবর্তন দেওয়া আছে। তাপমাত্রা পরিবর্তনটা কত দেখলাম, সেলসিয়াস স্কেলে 100 থেকে 35 নামেছে, পরিবর্তন হয়েছে 65। তাহলে 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তন ফারেনহাইটে কত বের করতে হবে। এখন তুমি যদি এই ফর্মুলায় 65 বসাও, অঙ্ক হবে না। কেন হবে না? এই ফর্মুলাটা হচ্ছে তাপমাত্রার মধ্যে সম্পর্ক, বাট তোমাকে দেওয়া আছে তাপমাত্রার পরিবর্তন বা টেম্পারেচার ডিফারেন্স। সো টেম্পারেচার ডিফারেন্সের যে রিলেশন আমরা একটু আগে বের করে আসছি সেলসিয়াস আর ফারেনহাইটে, সেটা অ্যাপ্লাই করতে হবে এখানে। 1 ডিগ্রি সমান সমান 9/5 ডিগ্রি ফারেনহাইটের সমান। 1 ডিগ্রি সেলসিয়াস ডিফারেন্স 9/5 ডিগ্রি ফারেনহাইট ডিফারেন্সের সমান। সো 65 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডিফারেন্স হবে 117 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার ডিফারেন্সের সমান। আই গেস এটা বুঝতে পারার কথা। আচ্ছা, কেউ যদি বাই এনি চান্স মনোযোগ নষ্ট হয়ে যায়, বা ধরো তোমার অন্য কোনো কাজে 5 মিনিট বা 10 মিনিট তুমি লেট করে ফেলছো, বা মাঝখানে একটু ব্রেক নিয়ে ফেলছো, সমস্যা নাই, তোমরা কিন্তু লাইভ ক্লাসও পেছনে টেনে দেখতে পারবা। তোমরা ট্রাই করে দেখো, যেই জায়গাটা তোমার প্রবলেম মনে হয় তুমি পেছনে টেনে ওই জায়গাটা দেখতে পারবা। ঠিক আছে, কাজেই প্যারা খাওয়ার দরকার নাই যে ভাইয়া মাঝখানে 10 মিনিট ছিলাম না, আবার একটু দেখান। তুমি কিন্তু লাইভটাকেই পেছনে টেনে, অপশন আছে পেছনে টেনে ওই জায়গা দেখে নিতে পারবা। তাহলে চলো আমরা দেখি যে বিভিন্ন ধরনের তাপমাত্রিক ধর্ম ব্যবহার করে আমরা কিভাবে তাপমাত্রা মাপতে পারি। তাহলে চলো দেখি, হেডিং দাও। তাপমাত্রিক ধর্ম ব্যবহার করে, তাপমাত্রিক ধর্ম ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ কিভাবে করা যায় একটু দেখি। দেখো, আমরা পারদ থার্মোমিটার নিয়ে কথাবার্তা বলি। পারদ থার্মোমিটার, হ্যাঁ, তো পারদ থার্মোমিটার কি ছিল ভাইয়া? পারদ থার্মোমিটারে আমরা পারদ স্তম্ভের যে উচ্চতা সেটা পর্যবেক্ষণ করে হচ্ছে গিয়ে তাপমাত্রাটা মাপতাম। এখন ভাইয়া পারদ থার্মোমিটারে জিনিসটা দেখতে কিরকম হয়? এই মনে করো আমাদের একটা থার্মোমিটার, এটাকে আমরা বললাম এটা হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেলের একটা থার্মোমিটার। আর এই পাশে আমি রাখলাম হচ্ছে ভাইয়া একটা কৈশিক নল। কৈশিক নলে কি আছে ভাইয়া? পারদ আছে। কৈশিক নলে কি আছে ভাইয়া? পারদ আছে। সো এটা হচ্ছে আমাদের একটা পারদের নল বলতে পারো, পারদ নল। সেই পারদ নলে কি আছে ভাইয়া? পারদ আছে। সো পারদটা আমি সবুজ কালারের কালিতে দেখাচ্ছি। ঠিক আছে, এই মনে করো আমাদের পারদ, এই মনে করো আমাদের পারদ। তো পারদটাকে আমি একটু গাঢ় করে দেখাই, তোমরা এই ফাঁকে এঁকে ফেলো। আমি প্রেফার করবো যে তোমরা ক্লাস চলাকালীনই নোটটা করে ফেলো, কারণ তুমি যদি পরে দেখে দেখে নোট তুলো ওটা আসলে অনেক টাইম কনজিউমিং হয়। তার বরং আমরা যেইভাবে হচ্ছে লিখে লিখে দেখাচ্ছি, তোমার হচ্ছে সাথে সাথে নোটটা তুলে ফেলা। ঠিক আছে, চলো যাই হোক। তো এটা হচ্ছে পারদের স্তম্ভ। এই জিনিসটাকে বলা হয় পারদের স্তম্ভ, যেটার উচ্চতা মেপে মেপে আমরা টেম্পারেচার মাপি। ঠিক আছে, এখন এই পারদ নলের যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যের উপর বেস করে আমরা টেম্পারেচার মেপে থাকি। এখন কিভাবে, কোন মূলনীতির উপর ভিত্তি করে টেম্পারেচার আমরা মাপি বা তাপমাত্রা মাপি? সবসময় মনে রাখবা, তাপমাত্রা পরিমাপের মূলনীতি কিন্তু একটাই। সেই মূলনীতি আমরা সবাই জানি, তাও একটু বলি। সেটা হচ্ছে ভাইয়া অজানা বিন্দু, আমি পুরাটা এখন লিখবো না, অজানা মাইনাস বরফ ডিভাইডেড বাই বাষ্প মাইনাস বরফ সমান সমান কনস্ট্যান্ট। বেসিক্যালি এই জিনিসটার উপর বেস করে আমরা কিন্তু থার্মোমিটারের মাধ্যমে বা তাপমাত্রিক পদার্থ ব্যবহার করে তাপমাত্রা মাপি। ঠিক আছে, কিভাবে মাপি একটু দেখো। আমাদের এখানে দুইটা বিন্দু নিতে হবে, প্রথমে বরফ বিন্দু, বাষ্প বিন্দু। তো দেখো আমরা শুরুতেই এই লাইন বরাবর চিন্তা করলাম হচ্ছে বরফ বিন্দু। তাহলে এইটা হচ্ছে আমাদের আইস পয়েন্ট। তাহলে বলতো সেলসিয়াস স্কেলে আইস পয়েন্ট কত? সেলসিয়াস স্কেলে আইস পয়েন্ট হবে 0 ডিগ্রি সেলসিয়াস। আবার এই বরাবর আমরা নিলাম হচ্ছে স্টিম পয়েন্ট। তাহলে বলতো সেলসিয়াস স্কেলে স্টিম পয়েন্ট কত? সেলসিয়াস স্কেলে স্টিম পয়েন্ট আমরা জানি ভাইয়া 100 ডিগ্রি সেলসিয়াস। এখন আসো এই আইস পয়েন্টে, দ্যাট ইজ 0 ডিগ্রি সেলসিয়াসে আমাদের পারদ স্তম্ভের উচ্চতাটা কত হবে সেটাকে আমি চোখের দেখায় মাপতে পারবো। হ্যাঁ, দেখো আমাদের যখন 0 ডিগ্রি সেলসিয়াস ছিল এই লাইন বরাবর, তখন আমাদের পারদ স্তম্ভের উচ্চতাটা ছিল ভাই এতটুকু, এই যে এতটুকু। এই পারদ স্তম্ভের উচ্চতাটাকে আমরা লিখি হচ্ছে ভাইয়া এল আইস। কি লিখি ভাইয়া? এল আইস। ভাইয়া এল আইস দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? আইস মানে হচ্ছে আইস পয়েন্ট, এল আইস মানে হচ্ছে ভাইয়া আইস পয়েন্টে এল এর মান, মানে আইস পয়েন্টে পারদ স্তম্ভের দৈর্ঘ্য। তাহলে আইস পয়েন্টের মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর এল আইস হচ্ছে আইস পয়েন্টে পারদ স্তম্ভের দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা এবার আসো ভাইয়া স্টিম পয়েন্টে আমরা পারদ স্তম্ভের দৈর্ঘ্যটা মাপতে পারি কিনা একটু দেখি। এই যে দেখো, স্টিম পয়েন্টে পারদ স্তম্ভের দৈর্ঘ্যটা হবে এতটুকু, এই যে এতটুকু। এইটাকে আমরা বলি ভাইয়া এল স্টিম। এল স্টিম মানে কি ভাইয়া? যখন আমার থার্মোমিটারের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস মানে স্টিম পয়েন্ট বা বাষ্পবিন্দু, তখন আমার পারদ নলের উচ্চতাটা হচ্ছে এল স্টিম। ঠিক আছে, আমি জানতে চাচ্ছি কোন একটা অজানা তাপমাত্রার মান কত। সো অজানা তাপমাত্রাটাকে আমি ধরতে পারি, এই ক্ষেত্রে আমি ধরবো হচ্ছে এই লাইন বরাবর আছে সেলসিয়াস স্কেলে অজানা তাপমাত্রাটাকে আমি ধরলাম হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস। সো এটা হচ্ছে আমার আননোন পয়েন্ট বা অজানা, আমি আননোন লিখলাম ইংলিশে, আননোন মানে অজানা। সো থিটা ডিগ্রি সেলসিয়াস যখন আমার থার্মোমিটারের রিডিং, তখন আমার পারদ নলের উচ্চতাটা কত সেটা আমরা দেখতে পাচ্ছি। পারদ নলের উচ্চতাটা হচ্ছে এতটুকু, এই যে এতটুকু, এই যে এতটুকু। তাহলে এটাকে আমরা এখানে একটু দেখাই, পারদ নলের উচ্চতাটা হচ্ছে এতটুকু। তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পারদ নলের এই উচ্চতাটাকে আমরা লিখবো হচ্ছে এল থিটা। কত লিখলাম ভাইয়া? এল থিটা। তাহলে দেখো আইস পয়েন্ট 0 ডিগ্রি, পারদ স্তম্ভের উচ্চতা হচ্ছে এল আইস, তখন স্টিম পয়েন্ট 100 ডিগ্রি, পারদ স্তম্ভের উচ্চতাটা তখন হচ্ছে এল স্টিম। আবার
আমাদের আননোন পয়েন্ট হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস, পারস্তম্ভের উচ্চতাটা তখন এল থিটা। দেখো তো ভাইয়া, এখন আমি একবার পারদ থার্মোমিটারের জন্য আর পারদ নলের উচ্চতার জন্য অজানা বিন্দু, বরফ বিন্দু, বাষ্পবিন্দু, বরফ বিন্দু এগুলার মেজারমেন্ট কিন্তু পেয়ে গেছি। কিভাবে পাইছি ভাই একটু খেয়াল করো। প্রথমে আসি সেলসিয়াস স্কেলের জন্য। অজানা বিন্দুটা কত ভাইয়া? থিটা ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। বরফ বিন্দুটা কত ভাইয়া? 0। বাষ্প বিন্দুটা কত ভাইয়া? 100। বরফ বিন্দুটা কত ভাইয়া? 0। তাহলে খেয়াল করো ভাইয়া, সেলসিয়াস স্কেল যেটা আমার থার্মোমিটার, সেলসিয়াস স্কেল বা যেটা আমার কি বলতো থার্মোমিটার, থার্মোমিটারের জন্য আমার অনুপাতটা কত? এই অনুপাতটা কত? সেটা আসতেছে ভাইয়া থিটা মাইনাস জিরো, থিটা মাইনাস জিরো ডিভাইডেড বাই 100 মাইনাস জিরো, 100 মাইনাস জিরো। ঠিক আছে। এবার আমরা দেখব আমাদের যে তাপমাত্রিক ধর্ম আছে, মানে পারস্তম্ভের দৈর্ঘ্য, দ্যাট ইজ এল, এই এল এর সাপেক্ষে এই অনুপাতের ভ্যালুটা কত হয়। দেখো ভাইয়া, যখন আমাদের টেম্পারেচারটা ছিল থিটা, তখন আমাদের পারস্তম্ভের উচ্চতাটা কত ছিল? এল থিটা। ঠিক আছে না? যখন আমি বরফ বিন্দু টেম্পারেচারটা পাইছি 0 ডিগ্রি সেলসিয়াস, তখন আমার পারস্তম্ভের উচ্চতাটা কত ছিল? এল আইস। এই যে এল আইস। আবার বাষ্পবিন্দু যখন আমি নিছি 100 ডিগ্রি সেলসিয়াস, যখন আমার তাপমাত্রা ছিল থার্মোমিটারে, তখন আমার পারস্তম্ভের উচ্চতা কত ছিল? এটা ছিল কিন্তু ভাইয়া এল স্টিম। একইভাবে বরফ বিন্দুতে আমাদের পারস্তম্ভের উচ্চতাটা ছিল এল আইস। ঠিক আছে। তাইলে দেখো, সবুজ কালারের কালিতে আমি কিন্তু আমাদের পারস্তম্ভের উচ্চতার জন্য এই অনুপাতটা বের করে ফেলছি। তাইলে দেখো, পারস্তম্ভের উচ্চতার জন্য অনুপাতটা কত? এল থিটা মাইনাস এল আইস ডিভাইডেড বাই এল স্টিম মাইনাস এল আইস। তাইলে বলো তো ভাইয়া, এই জিনিসটা কি হবে? এই দুইটা অনুপাত সবসময় সমান থাকবে, কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে। কাজে এই দুইটা অনুপাত কি থাকবে ভাইয়া? সমান থাকবে। এখন আমাকে বলো, তাপমাত্রা আমি কিভাবে মাপতে পারবো? তুমি কি চোখের দেখায় এই দৈর্ঘ্যটা মাপতে পারতেছো না? এল থিটা। সেই দৈর্ঘ্যটা তুমি চোখের দেখায় মাপতে পারবা। তুমি কি চোখের দেখায় এই এল আইস, বরফ বিন্দুতে এলটা মাপতে পারতেছো না? এটা তুমি চোখের দেখায় মাপতে পারবা। তারপরে তুমি কি চোখের দেখায় এল স্টিম, মানে বাষ্পবিন্দুতে পারস্তম্ভের দৈর্ঘ্যটা মাপতে পারতেছো না? এটাও তুমি মাপতে পারবা। তুমি কি চোখের দেখায় এল আইসটা মাপতে পারতেছো? এই রাশিগুলো তুমি মাপতে পারবা। এই ডান পাশে সবগুলা রাশি তুমি মাপতে পারবা। যদি তুমি মাপতে পারো, সেখান থেকে কিন্তু তুমি এই থিটাটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে। তাহলে এইভাবে তুমি একটা পারদ থার্মোমিটারের জন্য কিন্তু আমাদের তাপমাত্রা মেপে ফেলতে পারো। সো পারদ থার্মোমিটারের বিভিন্ন পয়েন্টে এল গুলাকে বের করে তুমি কিন্তু তাপমাত্রা থিটা বের করতে পারো। সো এই ফর্মুলাটা কিন্তু পারদ থার্মোমিটারের জন্য প্রযোজ্য। বাট সবসময় কি তোমার পারদ থার্মোমিটারই থাকবে এরকম কোনো কথা আছে? না, কিন্তু তোমাকে কিন্তু পারদ থার্মোমিটারের পরিবর্তে অন্য কোনো থার্মোমিটারও দিতে পারে। সাপোজ রোধ থার্মোমিটার দিয়ে দিল। কি থার্মোমিটার দিল ভাই? রোধ থার্মোমিটার। তাহলে ভাই আমরা একটু দেখি রোধ থার্মোমিটারে কি হয়। রোধ থার্মোমিটার, রোধ থার্মোমিটারে কি হয় একটু দেখি ভাইয়া। রোধ থার্মোমিটারে কি হয়? বরাবরের মতোই রোধ থার্মোমিটার নির্ণয় করার সময় আমার তাপমাত্রিক ধর্ম হিসেবে ব্যবহৃত হবে হচ্ছে রোধ। সো তখন আমি যেটা করব, এইখানে খেয়াল করো, বাম পাশে আমার সেলসিয়াস স্কেলের জন্য অনুপাতটা অলওয়েজ থিটা মাইনাস জিরো ডিভাইডেড বাই 100 মাইনাস জিরো থাকবে। বাম পাশটা সেম থাকবে। ডান পাশটা দেখো, ডান পাশে কি আছে? পারদ থার্মোমিটারে তাপমাত্রিক ধর্ম হিসেবে আমার ব্যবহৃত হচ্ছে ভাইয়া এক্স সমান সমান, এখানে ব্যবহৃত হচ্ছে এল। তাপমাত্রিক ধর্মকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, এখানে ব্যবহার করতেছি আমি এল। বাট যখন আমি রোধ নিচ্ছি, তখন আমার তাপমাত্রিক ধর্ম হিসেবে ব্যবহার হচ্ছে ভাইয়া আর। সো এখন আমি যে কাজটা করব, এখানে আমি কি করছি? অজানা তাপমাত্রা বা থিটা ডিগ্রি সেলসিয়াসে এল মাপছি, বাট রোধ থার্মোমিটারে আমি এখানে থিটা ডিগ্রি সেলসিয়াসে আর মাপবো, সেটা হবে আর থিটা। এখানে দেখো মাইনাস করছি আমি কত? এল আইস, মানে আইস পয়েন্টে আমাদের এল এর মান এল আইস। সো এখানে আমি নিব হচ্ছে আইস পয়েন্টে আমাদের আর এর মান আর আইস। অর্থাৎ দেখতেই পাচ্ছ, যেখানে আমি এখানে এল ইউজ করছিলাম, সেখানে আমি রোধ থার্মোমিটারের ক্ষেত্রে ইউজ করবো হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে দেখো আর থিটা মাইনাস আর আইস নিচে যাবে হচ্ছে ভাইয়া আর স্টিম মাইনাস আর আইস। ঠিক আছে ঘটনা। তাহলে রোধ থার্মোমিটার হইলে ভাইয়া এই ফর্মুলা ইউজ করতে হবে, অর্থাৎ জাস্ট এল এর জায়গায় আর বসবে। এখন ভাইয়া পৃথিবীতে কি এই দুইটা থার্মোমিটারই আছে, খালি পারদ থার্মোমিটার আর রোধ থার্মোমিটার? না, কিন্তু পৃথিবীতে কিন্তু গ্যাস আয়তন থার্মোমিটারও আছে, গ্যাস চাপ থার্মোমিটারও আছে। সো ওগুলা যদি ব্যবহৃত হয়, তখন তুমি কি করবা? সো তখন কিন্তু তোমাকে ইন জেনারেল একটা সূত্র মাথায় রাখতে হবে। তাহলে ইন জেনারেল সূত্রটা আমাদের কি? দেখো, আমাদের থার্মোমিটারের উপর ভিত্তি করে তাপমাত্রিক ধর্ম হচ্ছে বিভিন্ন হয়। সো তাপমাত্রিক ধর্মকে আমরা এক্স দ্বারা প্রকাশ করছিলাম। যেমন এইখানে এক্স এর মান হচ্ছে আর, এখানে এক্স হচ্ছে গিয়ে এল। সো আমরা যদি থার্মোমিটারের প্রকৃতি না জানি, সেই ক্ষেত্রে কিন্তু আমার তাপমাত্রিক ধর্মটাকে এক্সই লিখতে হবে। ঠিক আছে। তো আমরা ধরে নিলাম বাম পাশের যে অনুপাতটা থিটা মাইনাস জিরো, 100 মাইনাস জিরো, এটা তো আর চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই, সেলসিয়াসের জন্য অনুপাত সমান সমান ভাইয়া ডান পাশের অনুপাতটা কি হবে? ডান পাশে আমরা বসাবো, এখানে বসাইছিলাম থিটা তাপমাত্রায় এল, এখানে বসাইছিলাম থিটা তাপমাত্রায় আর, যেগুলো তাপমাত্রিক ধর্ম। সো এখানে আমি বসাবো থিটা তাপমাত্রায় এক্স, মানে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম, মাইনাস এখানে আমি বসাইছিলাম আইস পয়েন্টে এল, এখানে আমি বসাইছি আইস পয়েন্টে আর, মানে হচ্ছে বরফ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম। তাহলে বরফ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম কি হওয়া উচিত? এক্স আইস। এই বসাইলাম এক্স আইস। ঠিক আছে ভাইয়া, বসাইলাম। নিচে কি বলবে ভাইয়া? বুঝতেই পারতেছো, জাস্ট আগে যেসব জায়গায় এল বসাইছি আর বসাইছি, এখন সেসব জায়গায় এক্স বসে যাবে। এটাই হচ্ছে ভাই ইন জেনারেল ফর্মুলা। তো ফর্মুলাটা ভাইয়া তোমার কাছে বিদ ঘুটে লাগতে পারে, তুমি একটু নোট করো ভাইয়া। আমি যখন এখনই একটা অঙ্ক দেখাবো, দেখবা পানির মতো সোজা,
পানির মতো সোজা, বিশ্বাস করা পানির মতো সোজা। তাহলে এইটা একটু মনে রাখবা ইন জেনারেল ফর্মুলা। সো এক্স এর মান এক এক জায়গায় এক এক রকম হতে পারে। যদি রোদ থার্মোমিটার ইউজ করি এক্স হবে আর, যদি পারদ থার্মোমিটার ইউজ করি এক্স হবে এল, ঠিক আছে। আবার আয়তন থার্মোমিটার ইউজ করলে এক্স হবে ভি, চাপ থার্মোমিটার ইউজ করলে এক্স হবে পি। তাহলে চলো আমরা একটা অঙ্ক দেখে আসি। এটা তোমাদের বোর্ডে আসে একটা অঙ্ক, খুবই জনপ্রিয় অঙ্ক, আমরা একটু দেখে আসি। চলো বোর্ডে আসা অঙ্কটা, আচ্ছা এই তো দেখো কি বলছে। জাহেদ এবং শাহেদ দুইজন সহপাঠী, খুবই ভালো কথা। জাহেদ পদার্থবিজ্ঞান ল্যাবে রোদ থার্মোমিটার নিয়ে কাজ করছে। তাহলে রোদ থার্মোমিটারের জন্য তাপমাত্রিক ধর্ম এক্সটা কি হয় ভাইয়া? আর হয়, রেজিস্ট্যান্স আর। যার বরফ বিন্দু এবং বাষ্প বিন্দুতে রোধ হচ্ছে যথাক্রমে 12 ওহম এবং 24 ওহম। তাহলে খেয়াল করো ভাইয়া, বরফ বিন্দুতে রোধ কত? 12 ওহম, বাষ্প বিন্দুতে রোধ কত? 24 ওহম। তাহলে আমরা বলতে পারি বরফ বিন্দুতে রোধটাকে আমরা লিখছিলাম আর আইস, আর বাষ্প বিন্দুতে রোধটাকে আমরা লিখছিলাম আর স্টিম। তাহলে আর আইস কত ভাইয়া? আর আইস হচ্ছে 12, আর স্টিম কত ভাইয়া? আর স্টিম হচ্ছে গিয়ে 24। ঠিক আছে, ঠিক আছে, গেল। 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জাহেদের থার্মোমিটারে রোধ নির্ণয় করো। অর্থাৎ তোমাকে তাপমাত্রাটা দিয়ে দিছে, তোমাকে থিটা দিয়ে দিছে, থিটা সমান সমান 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমাকে এই তাপমাত্রায় থার্মোমিটারে রোধ বের করতে হবে। অর্থাৎ থার্মোমিটারে রোধ বলতে এখানে তোমাকে আর থিটা বের করতে হবে। টেম্পারেচার দেওয়া আছে, আর থিটা বের করতে হবে। তাহলে দেখো আর আইস দেওয়া আছে, আর স্টিম দেওয়া আছে, থিটা দেওয়া আছে, আর থিটা বের করতে হবে। তাহলে ফর্মুলাটা কি ভাইয়া? আমরা ইন জেনারেল যে ফর্মুলাটা তাপমাত্রিক ধর্ম দিয়ে এই মাত্র পড়ে আসছি, সেটা হচ্ছে ভাইয়া থিটা মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0 সমান সমান ভাইয়া এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, তাই তো? বাট এই ক্ষেত্রে যেহেতু আমাদের রোদ থার্মোমিটার ইউজ হচ্ছে, সো এক্স এর বদলে আমি কত বসাবো ভাইয়া? আর বসাবো। তাহলে যদি বসাই এখানে কত হবে? থিটা বাই 100 সমান সমান আর থিটা মাইনাস আর আইস ডিভাইডেড বাই আর স্টিম মাইনাস এক্স এর জায়গায় আর বসিয়ে পাইলাম আর আইস। ঠিক আছে, সূত্র হইলো। এখন দেখো ভাইয়া, আমি দেখি কি কি মান দেওয়া আছে। থিটা দেওয়া আছে কত ভাইয়া? 250। আর আইস দেওয়া আছে কত ভাইয়া? 12। আর স্টিম দেওয়া আছে কত ভাইয়া? 24। আর আইস দেওয়া আছে কত ভাইয়া? 12। এখন আমারে বলো আর থিটাটা কি বের করা যাবে? হ্যাঁ, অনেকেই হচ্ছে আনসার দিয়ে ফেলছো, ভেরি গুড, ভেরি গুড। দেখি দেখি দেখি, কৈশিক নল মানে আমি এখানে আলাদা করে একটা টিউব বা কৈশিক নল নিছি, যেটার ভিতরে পারদ আছে, জাস্ট কম্পেয়ার করার জন্য। ওইটা নিয়ে তো মাথা ঘামানো লাগবে না। ইফতি না কে জানি কোয়েশ্চেন করছিল। ক্লাস প্রায় শেষের দিকে ভাইয়া, ক্লাস প্রায় শেষের দিকে। হ্যাঁ, ক্লাস প্রায় শেষের দিকে। আর কতক্ষণ ক্লাস হবে এটা ভাইয়া ক্লাসে বইলো না। হ্যাঁ, ক্লাস শেষের দিকে, টপিক শেষ হলে ক্লাস শেষ হবে। হ্যাঁ, তোমরা সবাই আনসার দিছো আর থিটা হচ্ছে 42 ওহম। ওকে, নাইস, ভেরি গুড। তাইলে এতক্ষণ আমরা সুস্থ থার্মোমিটার নিয়ে পড়াশোনা করছি। এখন চলো আমরা একটু অসুস্থ থার্মোমিটার নিয়ে পড়াশোনা করি। অসুস্থ থার্মোমিটার মানে ত্রুটিপূর্ণ থার্মোমিটার নিয়ে পড়াশোনা করি। এখন ত্রুটিপূর্ণ থার্মোমিটারের কাজ কি? তোমাকে যদি আমি বলি যে তোমার হাতে মনে করো একটা ত্রুটিপূর্ণ থার্মোমিটার আছে, তুমি হলো ডাক্তার, রোগীর হচ্ছে গিয়ে শরীরের তাপমাত্রা মাপতে গেছো, তো ত্রুটিপূর্ণ থার্মোমিটার তুমি কেমনে বুঝবা? চিন্তা করো, বরফ বিন্দুতে তাপমাত্রা কত হওয়ার কথা? 0 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু নষ্ট থার্মোমিটারটা দেখাবে 5 ডিগ্রি সেলসিয়াস। আবার বাষ্প বিন্দুতে তাপমাত্রা কত হওয়ার কথা? 100 ডিগ্রি সেলসিয়াস, নষ্ট থার্মোমিটার দেখাবে 110 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি বুঝলা? ত্রুটিপূর্ণ থার্মোমিটার। এখন কথা হলো, তোমার আমি এই ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে পাঠাইলাম, পাঠাই গিয়ে বললাম রোগীর দেহের তাপমাত্রা মাপো। এখন তুমি আমারে বললা ভাই এই থার্মোমিটার তো নষ্ট, আপনি কি করে এক্সপেক্ট করেন যে আমি এটা দিয়ে রোগীর তাপমাত্রা অ্যাকুরেটলি মাপতে পারবো? আমি বললাম তুমি পারবা। নষ্ট থার্মোমিটার দিয়ে আমরা অ্যাকুরেটলি কোনো বস্তুর তাপমাত্রা মাপতে পারবো যদি তুমি তাপগতিবিদ্যা বুঝো। চলো আমরা দেখি কিভাবে আমরা একটা নষ্ট থার্মোমিটার বা ত্রুটিপূর্ণ থার্মোমিটার ব্যবহার করে অ্যাকুরেটলি একটা বস্তুর তাপমাত্রা মাপতে পারি। ইন্টারেস্টিং। চলো আমরা পাশাপাশি দুইটা থার্মোমিটার নিব। একটা নিব হচ্ছে অ্যাকুরেট থার্মোমিটার বা ভালো থার্মোমিটার। এটা হচ্ছে আমাদের অ্যাকুরেট থার্মোমিটার। অ্যাকুরেট মানে এটা একদম সঠিক রিডিং দেয়। অ্যাকুরেট থার্মোমিটার সেলসিয়াস স্কেলে আছে। আর আরেকটা নিব আমরা হচ্ছে নষ্ট বা ত্রুটিপূর্ণ থার্মোমিটার। এটা হচ্ছে নষ্ট থার্মোমিটার। হ্যাঁ, এটা হচ্ছে নষ্ট। হ্যাঁ, নষ্ট থার্মোমিটারের কাজ কি? যা রিডিং দেওয়ার কথা তা দিবে না। কেন দিবে না একটু দেখো। মনে করো এই বরাবর আছে হচ্ছে আমাদের আইস পয়েন্ট। তাহলে আইস পয়েন্টে আমাদের সেলসিয়াস স্কেলটার অ্যাকুরেট থার্মোমিটারটা 0 ডিগ্রি সেলসিয়াস রিডিং দিবে। বাট আইস পয়েন্টে আমাদের ত্রুটিপূর্ণ বা নষ্ট থার্মোমিটারটা 0 ডিগ্রি দিবে না, অন্য কোনো একটা তাপমাত্রা দেখাবে। সেই তাপমাত্রাটা কত আপাতত আমরা জানি না, আমরা ধরে নিলাম সেই তাপমাত্রাটা হচ্ছে থিটা আইস, যেহেতু বরফ বিন্দুতে তাপমাত্রা। বাট ত্রুটিপূর্ণ থার্মোমিটারের তাপমাত্রাগুলোকে আমরা প্রাইম দিয়ে লিখি, সো এটা হবে থিটা আইস প্রাইম। ঠিক আছে, উপরে দেখো, উপরের লাইন বরাবর আমার মনে করা আছে স্টিম পয়েন্ট। স্টিম পয়েন্টে আমার অ্যাকুরেট থার্মোমিটারটা 100 ডিগ্রি দিবে,
বাট আমাদের নষ্ট থার্মোমিটারটা 100 ডিগ্রি দিতে পারবে না, সে যে তাপমাত্রাটা দিবে সেটাকে আমরা ধরে নিলাম থিটা স্টিম প্রাইম। বাষ্পবিন্দুতে তাপমাত্রা দেয় থিটা স্টিম, যেহেতু নষ্ট থার্মোমিটারে তাপমাত্রা মাপতেছি একটা প্রাইম দিব। আচ্ছা, এবার মনে করো আমি রোগীর দেহে এই থার্মোমিটারটা রাখছি, বা একটা অজানা তাপমাত্রা, একটা বস্তুর অজানা তাপমাত্রা মাপতেছি, তাহলে এই বরাবর আছে হচ্ছে আমাদের আননোন পয়েন্ট, মানে অজানা তাপমাত্রা। তাহলে অ্যাকুরেট যে থার্মোমিটারটা আছে সেই থার্মোমিটারে আননোন পয়েন্টের টেম্পারেচার ধরে নিলাম থিটা ডিগ্রি সেলসিয়াস, আর আমাদের নষ্ট যে থার্মোমিটারটা আছে সেখানে টেম্পারেচার দেখাবে আমরা ধরে নিলাম হচ্ছে থিটা প্রাইম। কত কত ধরে নিলাম? থিটা প্রাইম ধরে নিলাম, ঠিক আছে, থিটা প্রাইম। তাইলে দেখো তো এই দুইটা থার্মোমিটার এখন আমরা কম্পেয়ার করে প্রকৃত তাপমাত্রা থিটাটা বের করতে পারবো, অর্থাৎ অ্যাকুরেট তাপমাত্রাটা কত থিটা, আর ভুলভাল তাপমাত্রাটা কত থিটা প্রাইম। আমরা এখন এই দুইটার মধ্যে কম্পেয়ার করে একটা রিলেশন বের করতে পারবো। সেই রিলেশনের ভিত্তিও আমরা সেই ক্লাসে শুরু থেকে বলে আসতেছি, সেটা হচ্ছে ভাইয়া জিনিস সব একই, সব জায়গাতেই একই কথা, অজানা মাইনাস বরফ ডিভাইডেড বাই বাষ্প মাইনাস বরফ। আমি ওই যে বিন্দু তাপমাত্রা ওই কথা বড় করে লিখলাম না, সমান সমান কি হয় ভাইয়া? কনস্ট্যান্ট। দেখো ভাইয়া, প্রথমে আমরা অ্যাকুরেট থার্মোমিটারের জন্য এটা লিখি, অ্যাকুরেট থার্মোমিটারের জন্য এই অনুপাতটা কত আসে একটু দেখি। অ্যাকুরেট থার্মোমিটারে অজানা বিন্দু তাপমাত্রা কত ভাইয়া? থিটা। বরফ বিন্দু তাপমাত্রা কত ভাইয়া? 0। বাষ্পের তাপমাত্রা কত? 100। বরফের তাপমাত্রা কত? 0। তাহলে অ্যাকুরেট থার্মোমিটারের জন্য অনুপাত আসবে থিটা মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0। এবার আসো ভাইয়া নষ্ট থার্মোমিটারটাকে আমরা বলি হচ্ছে ইংলিশে ফল্টি থার্মোমিটার, ঠিক আছে, ফল্টি বা নষ্ট। তাহলে নষ্ট থার্মোমিটারটা কি করে দেখো, নষ্ট থার্মোমিটারটা অজানা বিন্দুতে সে রিডিং দেয় কত? থিটা প্রাইম। বাষ্প বিন্দুতে সে রিডিং দেয় কত? থিটা আইস প্রাইম। সরি, বরফ বিন্দুতে সে রিডিং দেয় হচ্ছে থিটা আইস প্রাইম। বাষ্প বিন্দুতে রিডিং দেয় হচ্ছে থিটা স্টিম প্রাইম। বরফ বিন্দুতে সে রিডিং দেয় হচ্ছে থিটা আইস প্রাইম, ঠিক আছে। মানে নষ্ট থার্মোমিটারের রিডিং গুলাকে আমি প্রাইম দিয়ে লেখা হয় বইতে, দেখো, ঠিক আছে। সো পেয়ে গেছি সবগুলো। তাহলে নষ্ট থার্মোমিটারের জন্য অনুপাতটা কত আসবে? থিটা প্রাইম মাইনাস থিটা আইস প্রাইম ডিভাইডেড বাই থিটা স্টিম প্রাইম মাইনাস থিটা আইস প্রাইম। এখন বলতো এই অনুপাতটা সবসময় কি থাকে? কনস্ট্যান্ট থাকে। সো দুইটা স্কেলের জন্য এই অনুপাতটা কি হবে ভাই? সমান হবে। দুইটা থার্মোমিটারের জন্য অনুপাতটা কি হবে ভাই? সমান থাকবে, সবসময় সমান থাকবে। এখন আমারে বলো ভাইয়া, তুমি যদি এই ভ্যালুগুলো তোমার দেওয়া থাকে থিটা প্রাইম, থিটা আইস প্রাইম, থিটা স্টিম প্রাইম, থিটা আইস প্রাইম, তাহলে কিন্তু তুমি রোগীর দেহের প্রকৃত তাপমাত্রা থিটাটা বের করতে পারবা। এই ফর্মুলার মাধ্যমে তুমি প্রকৃত তাপমাত্রাটা বের করতে পারবা। এবং আসলেই যে প্রকৃত তাপমাত্রাটা বের করতে পারবা এটা তুমি বুঝবা সামনে একটা অঙ্ক করলে। তাহলে এই ফর্মুলাটা একটু খাতায় তুলে নাও সবাই। আমরা এখনই কিন্তু হুবহু এই ফর্মুলার উপর আমাদের পরীক্ষা আসা একটা অঙ্ক করব। দেখো, সিকের রুয়েট 21-22, রুয়েট 14-15, বুয়েট 4-5 আসছিল। কি বলছিল একটু দেখো। আমাদেরকে বলছে একজন রোগীর দেহের তাপমাত্রা এই যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার দিয়ে মাপছে, মেপে কত পাইছে? 45 ডিগ্রি পাইছে। বলো তো এই 45 ডিগ্রি কি অ্যাকচুয়াল টেম্পারেচার? না, এটা হবে ভুলভাল টেম্পারেচার। তাহলে এই ভুলভাল টেম্পারেচারকে আমরা কি দ্বারা লিখি? থিটা প্রাইম দিয়ে লিখি। তাহলে থিটা প্রাইমের মান কত? 45 ডিগ্রি সেলসিয়াস লিখলাম। যদি এই থার্মোমিটার মানে এই নষ্ট থার্মোমিটারের বরফ বিন্দু এবং বাষ্প বিন্দু কত? বরফ বিন্দু দেখো হওয়ার কথা ছিল 0, হয়েছে কত? 3। আবার দেখো বাষ্প বিন্দু হওয়ার কথা ছিল 100, হয়েছে কত? 107, কারণ কি এগুলো সব নষ্ট। তাহলে দেখো বরফ বিন্দু তাপমাত্রা নষ্ট থার্মোমিটারে থিটা আইস প্রাইম কত দেওয়া আছে ভাইয়া? যেটা দেওয়া আছে হচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস। আবার দেখো স্টিম পয়েন্টের টেম্পারেচার, বাষ্পবিন্দু তাপমাত্রা আমাদের নষ্ট থার্মোমিটারে দেওয়া আছে 107, হওয়ার কথা ছিল 100, দেওয়া আছে 107, মানে এগুলো সব নষ্ট। আর আমাদের এই নষ্ট থার্মোমিটার দিয়ে রোগীর দেহে তাপমাত্রা মাপছে কত? 45। এখন কোয়েশ্চেন করছে কি দেখো, রোগীর দেহের প্রকৃত তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত। অর্থাৎ রোগীর দেহের প্রকৃত তাপমাত্রা তুমি বের করবা, প্রথমে সেলসিয়াস স্কেলে বাইর করবা, সেলসিয়াস স্কেলে সেই তাপমাত্রা আসবে থিটা ডিগ্রি সেলসিয়াস, দেন সেটাকে তুমি কিসে নিয়ে যাবা ভাইয়া? ফারেনহাইটে নিয়ে যাবা, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম রোগীর দেহের প্রকৃত তাপমাত্রাটা হচ্ছে থিটা। তাহলে থিটার ফর্মুলা কি ভাই? এইমাত্র পড়ে আসছি, থিটা মাইনাস 0/100 মাইনাস 0 সমান সমান থিটা প্রাইম মাইনাস থিটা আইস প্রাইম ডিভাইডেড বাই থিটা স্টিম প্রাইম মাইনাস থিটা আইস প্রাইম, ঠিক আছে। এখন বলো তো ভাইয়া, কোয়েশ্চেনে প্রত্যেকটা জিনিসের মান দেওয়া আছে। দেখো থিটা প্রাইম কত দেওয়া আছে? 45। থিটা আইস প্রাইম কত দেওয়া আছে? 3। থিটা স্টিম কত দেওয়া আছে? 107। থিটা আইস প্রাইম কত দেওয়া আছে? 3। তাহলে এই সবগুলা যদি তুমি ভ্যালু ইনপুট করো ভাইয়া, এই থিটার মানটা বের হয়ে যাবে। তাহলে আমাকে বলো থিটার মানটা ডিগ্রি সেলসিয়াসে কত আসে? থিটার মানটা ডিগ্রি সেলসিয়াসে কত আসে ভাইয়া? হ্যাঁ আপু, এই যে আপু বা ভাইয়া, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আমি নিজেও জামাতে নামাজ পড়বো একটু পরে। সো হোপফুলি এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই, আমিও তোমাদের সাথে সাথে শেষ করে দিব, প্যারা নিও না। হ্যাঁ, তাহলে সেলসিয়াসে আসতেছে ভাইয়া 40.38 ডিগ্রি সেলসিয়াস। আর তোমরা মাশাআল্লাহ খুবই ভালো, এই কারণে ভালো যে অনেকেই দেখলাম এই সেলসিয়াসটাকে খুব দ্রুত ফারেনহাইটে কনভার্ট করে ফেলছে। পরীক্ষা জানতে চাইছে ফারেনহাইটের টেম্পারেচার, সো এটাকে কনভার্ট করার উপায় হচ্ছে f-32/9 সমান সমান c/5। তো সেলসিয়াস স্কেলে আমাদের টেম্পারেচারটা কত দেওয়া, কত পাইছি আমরা? 40.8। তাহলে 40.38 বসাই দিলাম, সো এখান থেকে তুমি ফারেনহাইটের টেম্পারেচারটা পেয়ে যাবা। হোপফুলি ক্যালকুলেশন যদি করো, যারা করছো ভেরি গুড, না করলেও সমস্যা নেই, আনসার পাবা তুমি এইটা 104.69 ডিগ্রি ফারেনহাইট। সো এই হচ্ছে কি আমাদের ঘটনা।
ত্রুটিপূর্ণ থার্মোমিটার এই টপিকটা থেকে কোশ্চেন বোর্ড পরীক্ষা আসে না, বাট অ্যাডমিশন টেস্টে দিয়ে দেয় আর কি। সো এই ছিল ঘটনা। আমরা লাস্ট একটা ছোট্ট টপিক পড়বো, 4 মিনিট নিব আমরা এই টপিকটা পড়তে, কিন্তু শুরুতে একটা ডিসক্লেমার দিয়ে দিই, এই টপিকটা থেকে কোশ্চেন এইচএসসি বা অ্যাডমিশন কোথাও কোনোদিন আসে নাই, এইচএসসি তেও আসে নাই, অ্যাডমিশনেও আসে নাই। তাহলে ভাই আপনি কেন পড়াইতেছেন? কারণ বইতে আছে তাই। এটা কোথাও কোনোদিন আসে না, এইচএসসি তেও আসে না, অ্যাডমিশনেও আসে না। এটা আমাদের লাস্ট টপিক, 4 মিনিট সময় নিব। দেখো এইখানে তুমি দুটা ছবি দেখতে পাচ্ছ, ছবিতে দেখো কি দেওয়া আছে। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে তাপমাত্রা দেওয়া আছে এবং ওই তাপমাত্রার জন্য পারস্তম্ভের উচ্চতা দেওয়া আছে, এবং নতুন একটা তাপমাত্রার জন্য পারস্তম্ভের নতুন একটা উচ্চতা দেওয়া আছে। যাই হোক, আমাদের টপিকের নাম হচ্ছে ভাইয়া এক স্থির বিন্দু ব্যবহার করে আমরা তাপমাত্রা মাপবো। তো এতক্ষণ আমরা যত তাপমাত্রা মেজার করছি, খেয়াল করলে দেখবা আমরা দুইটা বিন্দুকে কাজে লাগিয়ে তাপমাত্রা মাপছি, তাই না? বরফ বিন্দু আর বাষ্প বিন্দু, এই দুইটা বিন্দুকে কাজে লাগিয়ে আমরা এতক্ষণ যে তাপমাত্রা গুলা মাপছি, এই পরিমাপ পদ্ধতিকে বলা হয় দুই স্থির বিন্দু পদ্ধতি। দুই স্থির বিন্দু পদ্ধতি, এবং এই পদ্ধতি ব্যবহার করে তুমি পৃথিবীর যে কোনো স্কেলের সাহায্যে তাপমাত্রা মাপতে পারো। বাট এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে এক স্থির বিন্দু পদ্ধতি। আমাদের একটা বিশেষ বিন্দুর নাম আমরা একটু বলি, ত্রৈধ বিন্দু। ত্রৈধ বিন্দু নাম দেখে বুঝতে পারতেছো, ত্রৈধ মানে হচ্ছে তিন। তিন বলতে এখানে আসলে কি বোঝানো হচ্ছে? পানির ত্রৈধ বিন্দু, পানির ত্রৈধ বিন্দু, এটা আমরা যদি একটু ব্যাখ্যা করি তোমরা বুঝে ফেলবা। পানির ত্রৈধ বিন্দুতে পানির যে তিনটা অবস্থা আছে তোমরা জানো, একটা হচ্ছে বরফ দ্যাট ইজ আইস, আরেকটা হচ্ছে পানি দ্যাট ইজ ওয়াটার, আরেকটা হচ্ছে ভাই ভেপার দ্যাট ইজ বাষ্প। এই বরফ, পানি এবং বাষ্প, এই তিনটা অবস্থা বা এই তিনটা ফেজ পানির ত্রৈধ বিন্দুতে সাম্যাবস্থায় থাকে। কি বললাম ভাইয়া? পানির বরফ, পানি, বাষ্প অর্থাৎ কঠিন তরল বায়বীয়, এই তিনটা অবস্থা যেই বিন্দুতে সাম্যাবস্থায় থাকে তাকে বলা হয় ত্রৈধ বিন্দু। ত্রৈধ মানে হচ্ছে তিন, তিনটা অবস্থা এখানে একসাথে সাম্যাবস্থায় থাকতেছে, এই কারণে এর নাম হচ্ছে ত্রৈধ বিন্দু। এটা যাদের ডেফিনেশন জাস্ট মনে রাখো। তো ত্রৈধ বিন্দুর একটা তাপমাত্রা আছে, পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা বলা হয় ভাইয়া কেলভিন স্কেলে 273.16 কেলভিন। ঠিক আছে, এটাকে আমরা লিখেছি টিআর দিয়ে। ভাইয়া টিআর দিয়ে কি বোঝানো হচ্ছে? টিআর দিয়ে বোঝানো হচ্ছে ট্রিপল পয়েন্ট। ট্রিপল পয়েন্ট বোঝানোর জন্য এখানে টিআর লেখা হয়। সো টিআর এটার মান হচ্ছে 273.16 কেলভিন। সো এই ত্রৈধ বিন্দুর উপর বেস করে আমাদের এক স্থির বিন্দু পদ্ধতিটা তৈরি করা হয়েছে। এক স্থির বিন্দু পদ্ধতি ব্যবহার করে আমরা শুধুমাত্র কেলভিন স্কেলে তাপমাত্রা মাপতে পারি। দ্যাট ইজ এক বিন্দু পদ্ধতি ব্যবহার করে আমরা শুধুমাত্র কোন স্কেলে তাপমাত্রা মাপতে পারি? কেলভিন স্কেলে তাপমাত্রা মাপতে পারি। অন্য কোনো স্কেলে তাপমাত্রা মাপা সম্ভব হয় না। অন্যান্য স্কেলে তুমি যদি তাপমাত্রা মাপতে চাও, অবশ্যই তোমাকে দুই স্থির বিন্দু পদ্ধতি ইউজ করতে হবে। সেটা এমসিকিউতে অনেক সময় আসে, এক স্থির বিন্দু পদ্ধতি ব্যবহার করে আমরা কোন ধরনের স্কেলে তাপমাত্রা মাপতে পারি? উত্তর হচ্ছে ভাই কেলভিন স্কেলে তাপমাত্রা মাপতে পারি। এখন আসো ভাইয়া কিভাবে তাপমাত্রাটা মাপি। ঠিক আছে, তো তোমাদেরকে আমি একটু সহজে বলে দিই। মনে করো যে কোনো একটা থার্মোমিটার তুমি নিলা, এই হচ্ছে কি আমাদের একটা কেলভিন থার্মোমিটার, আর এই পাশে তুমি নিলে একটা কৈশিক নল বা পারদের নল। তাহলে এইটা হচ্ছে আমাদের ভাইয়া একটা পারদ নল বা পারদের টিউব। তো পারদ নলের ভিতরে ভাইয়া কি আছে? পারদ আছে। পারদ নলের ভিতরে কি আছে? এইরকম একটা পারদ আছে। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে ত্রৈধ বিন্দুটাকে একটু শনাক্ত করব। ত্রৈধ বিন্দুটা, এটা আমাদের একটা কেলভিন স্কেল। ত্রৈধ বিন্দু তাপমাত্রা কেলভিন স্কেলে কত হয় ভাইয়া? আমরা জানি 273.16 কেলভিন। সো এটাকে আমরা লিখতে পারি টিআর। সো এই লাইনটা দ্বারা আমরা ত্রৈধ বিন্দু বোঝাচ্ছি। ঠিক আছে, ত্রৈধ বিন্দু, ত্রৈধ বিন্দু জাস্ট একটু মনে রাখো। হ্যাঁ, ত্রৈধ বিন্দু। ত্রৈধ বিন্দুতে কেলভিন স্কেলের তাপমাত্রা হচ্ছে 273, আর ত্রৈধ বিন্দুতে পারদ নলের যে উচ্চতা, যেটাকে আমরা নরমালি এল দিয়ে লিখি, বাট তোমরা জানো এল না হয়ে যদি অন্য কোনো থার্মোমিটার ইউজ করতাম তখন পি হইতে পারতো, ভি হইতে পারতো, এল এর জায়গায় আর হইতে পারতো। সো এখন আমরা এটাকে এল না লিখে একবার এক্স লিখবো। এক্স বলতে আমি এখানে তাপমাত্রিক ধর্মকে বোঝাচ্ছি। ঠিক আছে, তাপমাত্রিক ধর্মকে বোঝাচ্ছি। তাহলে দেখো ত্রৈধ বিন্দুতে তাপমাত্রিক ধর্মটাকে আমরা লিখতে পারি এক্স টিআর, অর্থাৎ ট্রিপল পয়েন্ট টেম্পারেচারে তাপমাত্রিক ধর্মটা আমরা লিখি এক্স টিআর, মানে ট্রিপল পয়েন্টে এক্স। ঠিক আছে, এখন আমরা একটা অজানা বিন্দু চিন্তা করব। অজানা বিন্দু, তাহলে এই হচ্ছে আমাদের ভাই একটা অজানা বিন্দু বা আননোন পয়েন্ট। শেষ ভাইয়া, এই আমাদের শেষ জিনিস। হ্যাঁ, আননোন পয়েন্ট। তাহলে আননোন পয়েন্টের টেম্পারেচারটা কত আমি জানি না, ধরে নিলাম টি, আর আননোন পয়েন্টের তাপমাত্রিক ধর্মটা কত ধরে নিলাম এক্স। তাহলে এই টি এক্স আর টিআর আর এক্স টিআর এদের মধ্যে একটা রিলেশন আছে। রিলেশনটা কি ভাইয়া? ছোট্ট করে একটু লিখে নাও। ফর্মুলাটা হচ্ছে ভাইয়া টি বাই টিআর সমান সমান এক্স বাই এক্স টিআর। এই হচ্ছে গিয়ে ফর্মুলা। এটা বইতে লেখা আছে, তাই ভাই একটু পড়াই দিলাম। টি বাই টিআর সমান সমান এক্স বাই এক্স টিআর। টি হচ্ছে অজানা তাপমাত্রা, টিআর হচ্ছে ট্রিপল পয়েন্ট বা ত্রৈধ বিন্দুতে তাপমাত্রা, এক্স হচ্ছে তাপমাত্রিক ধর্ম, অজানা তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম, এক্স টিআর হচ্ছে ত্রৈধ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম। তো এই ফর্মুলাটার দেখো একটা অ্যাপ্লিকেশন কোথাও আসে নাই, আমরা নিজেরাই হচ্ছে একটা অঙ্ক বানায় দিছি, তোমাদের প্যারালাল টেক্সটে আছে। দেখো এই হচ্ছে গিয়ে সেই অঙ্কটা। এই অঙ্কটায় কি বলছে দেখো, একটা সম আয়তন গ্যাস থার্মোমিটার। তাইলে দেখো সম আয়তন গ্যাস থার্মোমিটার, এখানে ভি কি থাকে ভাইয়া? কনস্ট্যান্ট। তো এই ধরনের থার্মোমিটারে আমরা দেখছিলাম প্রেসার কি হয়? টেম্পারেচারের সাথে সাথে পরিবর্তিত হয়। প্রেসার টেম্পারেচারের সাথে সাথে কি করে? ভ্যারি করে। সো প্রেসারটা বা চাপ হচ্ছে এখানে তাপমাত্রিক ধর্ম। ঠিক আছে, তাইলে দেখি এই তাপমাত্রিক ধর্মের মান দেয়া আছে। ত্রৈধ বিন্দুতে চাপের মান দেওয়া আছে কত? 80 সেন্টিমিটার মার্কারি। তাইলে বলো ত্রৈধ বিন্দুতে
মানে হচ্ছে ট্রিপল পয়েন্টে তাপমাত্রিক ধর্মের মান XTR দেওয়া আছে হচ্ছে 80 সেন্টিমিটার মার্কারি। যদিও এখানে এক্স এর মানটা হচ্ছে গিয়ে পি, প্রেসারটা এখানে তাপমাত্রিক ধর্ম এক্স, আমরা XTR রাখি, সমস্যা নাই, জাস্ট একটা অঙ্কই তো। এবং অজানা কোন একটা তাপমাত্রা, অজানা তাপমাত্রা ধরলাম টি, সেই তাপমাত্রায় আমাদের চাপের মানটা কত, 60 সেন্টিমিটার মার্কারি। তাহলে অজানা তাপমাত্রায় চাপের মানটা আমরা বলতে পারি এক্স, সেটা হচ্ছে 60 সেন্টিমিটার মার্কারি। কোয়েশ্চেন করা হচ্ছে অজানা তাপমাত্রাটা কত। তাহলে আমরা তো ফর্মুলা একটু আগে দেখে আসছি, ফর্মুলা হচ্ছে ভাই TTR ডিভাইডেড বাই এক্স বাই XTR। এখন দেখো ভাই আমরা মান বসাই, এক্স এর মান কত দেওয়া আছে, অজানা তাপমাত্রায় চাপের মান দেওয়া আছে 60, ত্রৈধ বিন্দুতে চাপের মান কত দেওয়া আছে XTR, সেটা দেওয়া আছে হচ্ছে 80। ত্রৈধ বিন্দুতে চাপের মান XTR দেওয়া আছে 80, অজানা তাপমাত্রায় চাপের মান x দেওয়া আছে 60। ত্রৈধ বিন্দু তাপমাত্রা কত, মুখস্থ পানি ত্রৈধ বিন্দু তাপমাত্রা 273.16। এখন আমাকে বলে এইখান থেকে টি এর মানটা বের করা যাবে না? হ্যাঁ এক্স্যাক্টলি, কত চলে আসছে ভাইয়া, 204.85 কেলভিন। এটা চলে আসছে না? সবার চলে আসবে ইনশাল্লাহ। ভাইয়া ক্লাস শেষ, খেল খতম। লাস্টে দেখো ভাইয়া, আমাদের পানি ত্রৈধ বিন্দু কাকে বলে জ্ঞানমূলক কোশ্চেনটা সবাই দেখবা, মাত্রই পড়াইছি। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র ভাইয়া ডিটেলসে দেখাইছি, তাপীয় সমতা একদম ক্লাসের ফার্স্ট লেকচারেই দেখে ফেলছিলাম। সো ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে ওই যে অনেক সময় শুরুতেই তোমাদের কিছু কথাবার্তা বলে নিছি, তো এই কারণে হয়তো 5 মিনিট এক্সট্রা টাইম লাগছে ওইখানে। সো তোমাদের জন্য একটা HW কিন্তু আছে ত্রুটিপূর্ণ থার্মোমিটারের উপর, খুবই সোজা ম্যাথ, মানে দেখি অনেকে করে ফেলতে পারবা এরকম একটা ব্যাপার। সো আমাদের ওই প্রথম 5 মিনিট আমরা একটু অন্য কথা বলার কারণে দেখা গেছে যে একটু এদিক ওদিক হয়ে গেছে আর কি। আর এমনিতে তো 5 মিনিট লেটেই শুরু হয় ক্লাস ওয়েবসাইটের কারণে। তো যাই হোক, আমাদের ক্লাসটা এখানেই সমাপ্তি। সবাই হচ্ছে কি আমাদের জামাত মেজরিটি মসজিদ হচ্ছে 1:30টার দিকে হয়, তো আমরা হচ্ছে যারা যারা নামাজ পড়া নামাজে পার্টিসিপেট করি। আর সামনের ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আজকের ক্লাসে কোথাও যদি কোনো ডাউট থাকে তোমরা হচ্ছে গিয়ে আমাকে নেক্সট ক্লাসের শুরুতে বলতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ফিল ফ্রি টু নক মি। আর হচ্ছে গিয়ে ইনশাল্লাহ সামনের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।